মুবারক। মেরিক মিলসোবার নিবেদিত যমুনার নিমন্ত্রণের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আপনাদের সাথে আছি আমি ইজুল হাজ জুবায়ের। আমাদের যমুনার নিমন্ত্রণের ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র অঙ্গনের এমন গুণী ব্যক্তিত্বদের আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যারা আসলে আমাদের শৈশব থেকে বেড়ে ওঠাকে অনেক বেশি রঙিন করেছেন। আপনাদের প্রত্যেকের জীবনের সাথে এক ভিন্ন ভিন্ন রকম সম্পর্কে তারা সম্পর্কিত। বাংলা চলচ্চিত্রের এমনই একজন গুণী অতিথিকে নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের এই ঈদের উদযাপনকে আরও অনেক রঙিন করে নিতে। আমাদের অতিথির সম্বন্ধে ছোট্ট একটি উপস্থাপনা আছে, আগে উপস্থাপনাটি দেখাতে চাই। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। বাংলা চলচ্চিত্রের উচ্চতম একটি নক্ষত্রের নাম বাপ্পারাজ। শুধু বাপ্পারাজ বললেই যার পুরো নাম রেজাউল করিম বাপ্পারাজ নামটি আর উচ্চারণের প্রয়োজন পড়ে না। দেশীয় চলচ্চিত্র শিল্পে অমায়িক, বিনয়ী ও স্বল্পভাষী বাপ্পারাজ একাধারে একজন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক। 11 মার্চ জন্মেছিলেন জগদ্বিখ্যাত নায়ক রাজ রাজ্জাক ও লক্ষ্মী দম্পতির ঘরে। বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচয়কে ছাপিয়ে তিনি নিজেকে একজন স্বতন্ত্র বৈশিষ্ট্যের নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেছেন। বহু আগেই তৈরি করেছেন অভিনয়ের স্বতন্ত্র একটি ধারা। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই এখন যা তো, তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব। 1986 সালে পিতা কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর শুধুই এগিয়ে চলেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্র। একই সাথে তার লিপে জনপ্রিয়তা পেয়েছে অসংখ্য সিনেমার গান, যা এখনও প্রতিনিয়ত মানুষের মুখে মুখে ফেরে। বাপ্পারাজ অভিনীত চলচ্চিত্রের মধ্যে প্রেমের নাম বেদনা, সন্তান যখন শত্রু, বাবা কেন চাকর, প্রেমের সমাধি, তুমি যে আমার, হারানো প্রেম, নিষ্পাপ বধূ, সবাই তো ভালোবাসা চায়, কোটি টাকার ফকির, পোড়ামন 2 উল্লেখযোগ্য। কার্তুজ নামে একটি চলচ্চিত্র এবং বেশ কিছু নাটক তিনি পরিচালনা করেছেন। এছাড়াও প্রযোজনা করেছেন কাছে এসে ভালোবেসে নামে একটি চলচ্চিত্র। টাকার অহংকারে দিনকে রাত আর রাতকে আপনারা দিন করে দিয়েছেন, আর কেউ না জানুক, অন্তত আমি তো জানি। স্বনামধন্য চলচ্চিত্র পরিবারের সন্তান হিসেবেই শুধু নন, নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে চিত্রনায়ক বাপ্পারাজ নিজেকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। এদেশের সিনেপ্রেমীদের অন্তরে তিনি আজীবন চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত থাকবেন। বাবা তো তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সম্পত্তির জন্য তুমি আমাকে। দর্শক, আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথিকে, বাংলা চলচ্চিত্রের ট্র্যাজেডি কিং দি বাপ্পারাজ। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি, বাট ট্র্যাজেডি কিং বেশি হয়ে না, কিছু করার নেই আসলে। এটা আপনাকে যারা ভালোবাসেন, আপনার চলচ্চিত্র যারা উপভোগ করেছেন, এই নাম তাদের দেয়া। আসলে দর্শক যে নামে আপনাকে ডেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেন না? নিশ্চয়ই এই বিষয়ে আপত্তি নেই। না, আপত্তি না, বাট আমি মনে হয় আমি এটা ডিজার্ভ করি না। আমি বাপ্পা, এতেই আমি সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে, আপনি বাপ্পা, এতে আমাদের দর্শকরা সন্তুষ্ট কিনা এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম, কারণ দর্শক কেন্দ্র করেই আপনাদের পুরো জীবনাচার। চাপাডাঙ্গার বউ দিয়ে যেই জীবনটা আসলে শুরু হয়েছে, লক্ষ্যই কি ছিল ঠিক এই পথেই এগোবো? আসলে চাপাডাঙ্গার বউ ছবিতে আসাটা আমার প্ল্যান ছিল না, ওটা ছিল আব্বা করার কথা ছিল শাবানা ম্যাডামের সাথে। বাট যখন দেখা গেল মায়ের চরিত্রে শাবানা ম্যাডাম ওখানে অভিনয় করতে হয় আব্বার, তো ওইটা আব্বার সাথে ওই সময় শাবানা ম্যাডামের মায়ের চরিত্রটা ঠিক যায় না। শুটিংয়ের মানিকগঞ্জে 1 সপ্তাহ আগে এটা ডিসাইড করা হয় যে এই ছবিতে আমি নায়ক হয়ে আসব। তো এভাবেই আমার আশা। আমরা এই আড্ডায় ফিরবো, তবে এই পর্যায়ে একটা গানে যেতে চাই। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল
শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়। কোন অপরাধে আমার প্রেমের তরি অকুলে ভাসালে, আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে। তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে, আমার হৃদয় ভেঙে যায়। ভাঙা ঢেউ আমি নীড় ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। তীর ভাঙা ঢেউ আমি নীড় ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাবো, সুখে যদি থাকো আমি শত দুঃখে হেসে যাব। তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। অসাধারণ একটি গান শুনলাম আমরা যে প্রসঙ্গে ছিলাম। একজন কিংবদন্তির সন্তান, নিশ্চয়ই এটা খুব বেশি চাপের, কারণ স্যারকে যখনই দেখছে সেটে বা কোথাও দেখছে রাজাক সাহেব, নায়করাজ আসছেন, এটা নিশ্চয়ই একটা চাপ তৈরি করে। একজন অপেক্ষাকৃত নবীন
অভিনেতা যিনি আসছেন, হয়তো বাবা বাসায়, কিন্তু কাজের জায়গা তো তিনি একজন সিনিয়র আর্টিস্ট, চাপের ছিল কিনা? না, বাবার সাথে কাজ করার সময় চাপ অনুভব করিনি, বাট মানুষের একটা এক্সপেকটেশন থাকে কি, যে একটা কম্পেয়ারের মধ্যে আমি পড়ে যেতাম বরাবরই, যে বাবার মতো হয়নি, বাবা এরকম করেছে এরকম। বাট আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমি আমার জায়গায় অনেকের চেয়ে ভালো। বাট ওই জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন যে বাবার সাথে, উনি তো একটা লেজেন্ড, ওনার সাথে তো আমাকে কেন অনেকেরই তুলনা করা যায় না। এই ইন্ডাস্ট্রির কাউকেই আসলে ধারে কাছে পাওয়া যাবে না। সেটাই। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, বেড়ে ওঠাটা কি ছিল? পরিবার কেন্দ্রিক জীবন আপনাদের, স্যারও কাজের বাইরে যখন পরিবারের কাছে ফিরে যেতেন তখন একদম পুরো চলচ্চিত্র জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতেন, একটু যে গল্পটা যদি শোনাতেন আমাদের। না, পারিবারিক বেড়ে ওঠার ব্যাপারে আব্বা খুবই, কি বলবো, ওটা আমাদের মধ্যে, আমাদের শাসনের মধ্যেই রাখতেন। টাইমলি আমাদের স্কুলে যাওয়া, বাসায় আসা, বাসায় পার্টি হতো, সব কিছুই হতো, আব্বা ফিল্মের সব কিছুই মেনটেন করতে। বাট রাত্রে 8টায় আমাদেরকে উপরে চলে যেতে হতো, দোতলা বাসা ছিল, আমরা ওখানে নট অ্যালাউড, ওই শাসনটা ছিল। সো আমাদের ছোটোবেলাটায় আমরা কিন্তু ওই ফিল্মের যেরকম একেবারে মানে মিশে যাওয়া ওটা ছিলাম না, শাসনটা ছিল ফিল্ম থেকে। আব্বা সবসময় ফ্যামিলিটাকে আলাদাই রাখতেন, যার জন্য আমরা পরবর্তীতে হয় কি, যে একটা হয় না একটা ফ্যামিলির যেমন আদব কায়দা, ম্যানারিজম, মানুষের সাথে ওঠা বসা, চালচলন, ফ্রেন্ডদের সাথে ওই ফিল্মের যে একটা ধাঁচ বা ফিল্মের একটা এফেক্ট, ওটা আমার কোনো ভাই বোন কারোর মধ্যেই ছিল না। আমরা একেবারেই সহজ সরল, মানে সোজা সিধা। এখনও আমরা কিন্তু খুব সাদা সিধা জীবনযাপন করি, বাসায় কোনো কিছুর আধিক্য নাই, কোনো কিছু শো অফ নাই, এভাবেই আমরা কিন্তু চলি, এভাবেই আমাদের বেড়ে ওঠা। ঠিক এই ধারাবাহিকতাটা পেয়েছি শ্রদ্ধেয় পরিচালক দেলোয়ার ঝাড় ঝন্টুর একটি ইন্টারভিউতে। তিনি বলেছিলেন, তিনি সমস্ত স্যারকে বলেছিলেন যে আপনি আর কিছু করেন আর না করেন, একটা ছেলে তৈরি করেছেন, যে ছেলে চমৎকার, যে ছেলে ভদ্র। হ্যাঁ, ঝন্টু চাচা বলেছেন। আর ঝন্টু চাচার সাথে আমার মানে সম্পর্কটা এত সুন্দর, মানে আমি আব্বার সামনে হয়তো যে কথা বলতে পারতাম না, শুটিংয়ের সময় যেটা বলতাম না, ঝন্টু চাচার সাথে অবলীলায় সেটা বলে যেতাম। এমন একটা রিলেশন ঝন্টু চাচার সাথে, যেটা আমি বলি, মনে করেন ঝন্টু চাচা আপনার উপর খুব রেগে আছে, আপনারে থাপ্পড় মারবে, এখন মারবে একদম, মানে মেরেই ফেলবে। এই মুহূর্তে যদি আমি আস্তে করে গিয়ে বলতাম, চাচা থাক, ছেড়ে দেন, হ্যাঁ, আমার দিকে তাকায়, বলছো তুমি এটা, হ্যাঁ ছেড়ে দেন, দরকার নেই, আচ্ছা যা তোরে ছেড়ে দিলাম, এইরকম একটা রিলেশন। ঝন্টু চাচা ইন্ডাস্ট্রিতে এমন কোনো লোক নাই যাকে বকা না দিয়েছে, একমাত্র মনে হয় আমাকেই কখনো বকা দেন নাই। এবং অনেককে, অনেক নায়ককে তুই তুই করে ডাকে, কিন্তু আমাকে কেন জানি আমাকে তুই ডাকে নেই, আমাকে সবসময় তুমি করেই ডাকে। আমার মনে হয় এটা ভালোবাসা, এটা হয় না একটা রেসপেক্টফুল ভালোবাসা, আমার মনে হয় ঝন্টুদার সাথে আমার এটাই মেনটেন হয়ে গেছে সবসময়। আপনি বাংলা চলচ্চিত্রের অনন্য এমন এক ব্যক্তিত্ব, যাকে নিয়ে না কোনো কন্ট্রোভার্সি আছে, না কেউ কখনো বলতে পেরেছে আপনার কাছ থেকে কেউ কখনো উদ্ধত আচরণ দেখেছে। এটা নিশ্চয়ই আপনাকে সবার থেকে আলাদা করে রাখে। একটা ছেলের, একটা সন্তানের পিতা থাকে, ডেফিনেটলি থাকে, বাট হয় না যে পরিচয় দেবার মতো বাবা সবার থাকে না। আমি প্রাউড যে আমার পরিচয় দেওয়ার মতো একজন বাবা আছে, এটার জন্য আমি খুব প্রাউড। এটা আমার একটা অ্যাচিভমেন্ট, যে হয় না যে সবাই মানে জিজ্ঞেস করলে কে, কার ছেলে, এক নামে, আর কোনো মানে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। এটাই। বাহ, চমৎকার। আপনার চলার পথে এরকম প্রচুর সংখ্যক বন্ধু এসে, যার সাথে বন্ধু কম পারিবারিক সম্পর্ক বেশি হয়েছে, এরকম একজন আছেন আমাদের সাথে। একটু আমরা আমন্ত্রণ জানাতে চাই যমুনার নিমন্ত্রণের এই আয়োজনে সেই বিশেষ মানুষটিকে, যার ওই যে বলছিলেন দেবার মতো পরিচয় আছে, তারও দেবার মতো একটি অনন্য পরিচয় আছে, একজন অসাধারণ বাবা আছে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় গাজী মাজারুল আনোয়ারের সুসন্তান, আমাদের উপল ভাই। ঈদ মোবারক। আসুন আসুন। আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। বসুন। আপনাকে ঈদ মোবারক। একটা চমৎকার কেমিস্ট্রি আছে, আমরা জানি, আমাদের যাদের জানা আছে তারা জানে। একটু দর্শকদের বলবেন কার সাথে কবে কিভাবে পরিচয় হলো? ইন্ডাস্ট্রি সবাই জানে, আমার বাবা গাজী মাজারুল আনোয়ার সাহেব এবং নায়ক রাজ্জাক আঙ্কেল সাহেব, দে হ্যাভ বিন দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, এটা সবাই জানে। আমার বাবার প্রোডাকশানে এবং আমার বাবা পরিচালিত প্রায় 17টি ছবিতে রাজ্জাক আঙ্কেল অভিনয় করেছেন। আমরা পারিবারিকভাবে তখন থেকেই অ্যাটাচড আর কি, তো সেভাবেই পরিচয়। তা বাপ্পা ভাইকে তো তখন আমরা অনেক ছোট ছিলাম, যখন বাপ্পা ভাইকে প্রথম দেখি তখনও বাপ্পা ভাই সিনেমায় নামেন নাই। তখন রাজ্জাক আঙ্কেল, ওই যে রাজ্জাক আঙ্কেলের প্রতি বছর বেশ ঘটা করে জন্মদিন উদযাপিত হতো 23শে জানুয়ারি,
ইট ওয়াজ অলমোস্ট এ ন্যাশনাল হলিডে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ছিল। সবাই রাজ্জাক আঙ্কেলের বাসায় যেতেন। তখন থেকে ছোটকাল থেকে দেখতাম বাপ্পা ভাইকে, তখন বাপ্পা ভাই ফিল্মে আসেন নাই, তখন থেকে বাপ্পা ভাইয়ের সাথে পরিচয়। কিন্তু তখন খুব ভয় পেতাম, এখন ভয় পাই না। বাহ, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আলমের সন্তানকে এখানে যাকে দেখছেন, উপল ভাইকে দেখছেন, তিনি কিন্তু একটি বাংলা চলচ্চিত্রের উইকিপিডিয়া। তাকে নাম, তারিখ, সিনেমার পরিচালক, সুরকার, গীতিকার ধরে জিজ্ঞেস করলে তিনি স্পষ্টত বলতে পারেন। বাপ্পারাজ ভাই, ভুল বললাম? না, ডেফিনেটলি ভুল না। এবং ডায়লগও চমৎকার বলে। তুমি উপল আমাকে একটু আগেই বলছিল অনুষ্ঠান শুরুর আগে, উপল কিন্তু আমার অনেক ছবির ডায়লগ সে মুখস্থ, কিন্তু আমি জানি না, আমি মনে নেই, বাট উপল বলতে পারে। আর একটা ডায়লগ আমরা শুনবো, ডেফিনেটলি শুনবো। আমি ওই পর্যায়ে তো যাবই না, না না, তুমি আমার একটা আচ্ছা, আমি আগে যেটা বাপ্পা বলছিলে ভাইয়ের সাথে আমাদের মানে প্রফেশনাল অ্যাটাচমেন্টের কথা বলে নেই। তা বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল রাজ্জাক আঙ্কেল যখন ছবি করবেন চাপাডাঙ্গার বউ, রাজ্জাক আঙ্কেল সবাই বলছে এই ছবির গান আমার বাবাকে লিখতে হবে। তো ওনার সব ছবির গানই সবসময় আব্বুই লিখে আসছেন, সেই আকাঙ্ক্ষা থেকে শুরু করে, অনন্ত প্রেম থেকে শুরু করে আপ টু হিজ লাস্ট ফিল্ম আয়না, সেটারও গান আব্বুই লিখেছেন। তা বলছে আমার ছেলে হিরো হবে, তা সুন্দর করে গান লিখে দিতে হবে, বাকি অসুবিধা না, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো। তা চাপাডাঙ্গার বউয়ের গান লিখেছে সেভাবে। তারপর ওনার সেকেন্ড মুভি ঢাকা ৮৬, যেই গানটা দিয়ে উনি সবচেয়ে বেশি ফেমাস হয়েছেন, পাথরের পৃথিবীতে কাচের হৃদয়, ওই গানটা আব্বুর লেখা। আর ওনাদের সাথে আমাদের প্রোডাকশন অ্যাসোসিয়েশনে যে আব্বু যখন চাপাডাঙ্গার বউ ছবিটা দেখলো, ওই ছবিতে বাপ্পা ভাইয়ের ক্যারেক্টারটা একটা সফট রোমান্টিক ক্যারেক্টার ছিল, সেকেন্ড মুভিতেও তাই। তখন আব্বু চিন্তা করলো না, বাপ্পা ভাই, তখনই আব্বু বাপ্পা ভাইয়ের মধ্যে সেই সহজাত প্রতিভাটা দেখেছেন, তখনই আব্বু চিন্তা করলো ওনাকে এইভাবে প্রেজেন্ট না করে ওনাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি। তখনই আব্বু ফার্স্ট টাইম মনে হয় রাজ্জাক আঙ্কেল আর বাপ্পা ভাইকে দিয়ে ফার্স্ট টাইম বাপ্পাটা প্রথম একসাথে আমাদের প্রোডাকশনের মুভি স্বাক্ষর ছবিটাতে, যেটা 1980 রিলিজ পেয়েছে, স্বাক্ষর ছবিটাতে ওনাকে সাইন করলেন। স্বাক্ষরের একটা অসাধারণ ডায়লগ আপনার পুরো মুখস্থ আছে, আমরা আমি সেটাই বলছিলাম। দর্শক ডিমান্ড। আমি সেই জায়গাতে যাব না, বিকজ না না, যেতেই হবে, এটা আমাদের ইতি হয়ে যাবে। তুমি তোমার জায়গায় আমাকে চিন্তা করো, আর আমাকে আব্বার কথা চিন্তা করো। আমি আপনার মতো অভিনেতা না, আমি একটা সাধারণ মানুষ। আমি এত কিছু আরো টিভির সামনে, ন্যাশনাল টিভির সামনে আমি কিভাবে করো, কিছু হবে না, আমরা শুনি, করো, আমরা শুনি। না না না, আচ্ছা মানে এটা আসলে আমি করতে পারবো না, অল্প একটু করতেই হবে, এটা আমাদের ঈদ হয়ে যাবে। ওই স্বাক্ষর ছবিতেই বাপ্পাটা একটা সুন্দর ড্রামা ছিল, যেখানে বাপ্পা ভাই রাজ্জাক আঙ্কেলকে হিট করে, ঘুষি মারে, ঠিক আছে। তখন বাপ্পা ভাইয়ের একটা ডায়লগ ছিল যে তুই আমাকে হিট করলি কেন, রাজ্জাক আঙ্কেল বলছে তুই আমাকে হিট করলি কেন। তখন বাই দিস টাইম তখন উনি জানতেন না যে রাজ্জাক সাহেব ওনার পিতা, ওই ছবিতে আর কি সিকোয়েন্সটা ছিল তখন। বাট ওনার মা ছিল শাবানা আন্টি, ওই পরিচয়টা রিভিল হয়ে গিয়েছিল তখন। বাপ্পা ভাইয়ের একটা আব্বু এই ছবিতে এই ডায়লগটা দিয়ে কিন্তু ট্রেলারটা ওপেন করে স্বাক্ষর ছবি। আচ্ছা, যে তখন বাপ্পা যখন ওনাকে হিট করে, তুমি আমার মাকে মেরেছো, এই প্রতিশোধ আমি নিবই, তুই আমাকে মারলি কেন। তখন বাপ্পা ভাই একটা কথা বলে, পালক পিতা সন্তানের অধিকারে নয়, মাতার প্রতি কর্তব্য পালনের দাবি নিয়ে কথা বলছি, আজ তোর লাশ হলো, তোকে আমার মায়ের কাছে আমি নিয়ে যাব। এরকম একটা ডায়লগ ছিল। বাবা, পুরো সিনেমার পোকা, এগুলো গিলে মুখস্থ করে ফেলেছে। না সেটা না, বেসিক্যালি ওই যে বললাম না, এটা বাপ্পা ভাইয়ের সামনে থেকে বলছি না, আমি বাপ্পা ভাইয়ের অনেক বিশাল একজন ভক্ত। সেই চাপাডাঙ্গার বউ থেকে শুরু করে ঢাকা ৮৬ থেকে শুরু করে আমাদের 3টা মুভিতে বাপ্পা ভাই অভিনয় করেছেন। স্বাক্ষর, আপনার মনে আছে কোন 3টা মুভি বলেন তো? আমি জানি না। ইতি আমার গীতি, তুমি প্রেম, এই জন্যই বললাম আমার অন্তরে তোমার বসতি। এটা যে আমি ওয়াকিং টকিং এনসাইক্লোপিডিয়া, আমি তো একদম ভুল বলিনি। এই জন্যই বলা হয়েছে। স্বাক্ষর ছবির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যদি অনুমতি দেন আমি এটা শেয়ার করতে চাই। বলো। বেসিক্যালি 88-তে বিশাল বন্যা হয়েছিল অক্টোবর মাসে, সবার হয়তো খেয়াল থাকার কথা। বন্যার পরে কোনো ছবি চলছিল না, কোনো ছবি চলছিল না। বাই দিস টাইম আব্বু স্বাক্ষর ছবির সেন্সর প্রিন্ট করে রেখেছিলেন। আব্বু প্ল্যান করেছে ছবিটা পরবর্তী বছর ঈদে রিলিজ দিবে, মানে 88 আমাদের ছবির সেন্সর হয় মনে হয় অক্টোবরে, তা ঈদ ছিল ওই সময় মার্চে, মানে রোজার ঈদ পড়েছিল। আব্বু বলছে ওকে ফাইন। তখন ওই তারিখ নিয়েও একটা বিশাল কাহিনী আছে। তখন আব্বু তখন বলছে কোনো ছবি চলতেছে, তখন এক্সিবিটাররা খুব ডিমান্ড করলো একটা ছবি, যৌথ প্রযোজনার একটা ছবি রেডি হয়েছিল আর কি। ওই ছবিতে ছিলেন রাজেশ খান্না, শত্রু ছবিটা শাওন সাগর লিমিটেডের ছবি, তার ওখানে শাবানা আন্টি অভিনয় করছেন। তখন বলছে যেহেতু কোনো বাংলা ছবি চলছে না, আমরা একটা কোঅপারেশনের ছবি চালাই, দেখি বিজনেসটাকে চাঙ্গা করা যায় কিনা। তখন তৎকালীন আমাদের রিলিজ কমিটি ছিল, রিলিজ কমিটি তখন লটারির মাধ্যমে ছবির তারিখটাকে নির্ধারণ করতো আর কি। তখন লটারিতে উঠলো বিরোধ ছবিটা রিলিজ পাবে, ওই ছবিটার নাম বিরোধ, বাংলা কলকাতার নাম ছিল শত্রু। তা বিরোধ ছবিটা রিলিজ পাবে, রাজেশ খান্না শাবানা। তা রিলিজ কমিটি তখন একটা ডিক্লারেশন দিয়েছিল, কোনো বাংলা ছবি
এই ছবির সাথে আগ্রহী না বলে এই ছবিটা সোলো রিলিজ করবে। তৎকালীন আমলে কিন্তু 2টা ছবি সবসময় রিলিজ হতো আর কি, যে তখন রিলিজ কমিটির যে টিম ছিল তারা এই জিনিসটা ডিক্লেয়ার করেছিল যে কোনো বাংলা ছবি রাজেশ খান্নার ছবির সাথে দিতে আগ্রহী না বলে। আসলে কি তাই ছিল? তাই ছিল, আগ্রহী বাপ্পা ভাই জানে ব্যাপারটা ছিল, তাই ছিল। আগ্রহী না বলে এই ছবিটা সোলো রিলিজ পাবে, এইটা আব্বুকে খুব ইগোতে হার্ট করলো এবং রাজ্জাক আঙ্কেলকেও করলো। বলে কি বাংলাদেশি ছবি একটা ইন্ডিয়ান ছবির কাছে হেরে যাবে, এটা কথা হলো? রাজেশ খান্না সুপারস্টার, নো ডাউট অ্যাবাউট ইট, উইথ ডিউ রেসপেক্ট, বাট আমাদের দেশে তো আমরাই সবচেয়ে বড়। তখন রাজ্জাক আঙ্কেল আব্বুকে খুব ইনসিস্ট করলো, গাজী তোমার এই ছবিটা কিন্তু এই ছবিটার সাথে রিলিজ দিতে হবে, এই ছবিটা কোনোভাবেই সোলো রিলিজ দেওয়া যাবে না। বাহ, এই ছবিটা ছিল ওনারও খুব এক্সপেকটেশন, বিকজ এই ছবিতে উনি একটু ডিফারেন্ট ইমেজে এসেছিলেন, অ্যাংরি ইয়াং ম্যান ইমেজে এসেছিলেন আর কি। আর বাই দিস টাইম তার আগের 2টা ছবি চাপাডাঙ্গার বই এবং ঢাকা ছেঁচিতে, সেটাতে সে উনি সফট রোমান্টিক হিরো ছিলেন। তখন সে বললো, তখন উনি তো আর রাজ্জাক আঙ্কেলকে বলতে পারেন না, আব্বুকে খুব বললো যে দেখেন চাচা একটু চিন্তা করে দেখেন। আব্বু খুব জেদি, ওকে বলো কি চিন্তা করার কি আছে, আসবো আমি। ছবিটার তারিখ ছিল 4 নভেম্বর। ছবিটা যখন ফার্স্ট পেপারে পোস্টারটা আসলো তখন আব্বু এটা ক্যাপশন দিয়েছিল, 4 নভেম্বর বাংলাদেশের চলচ্চিত্র হবে বিজয়ের স্বাক্ষর। এটা ছিল আব্বুর ক্যাপশন, ফার্স্ট ক্যাপশন রিলিজ ডেটে, 4 নভেম্বর বাংলাদেশের চলচ্চিত্র হবে বিজয়ের স্বাক্ষর। অর্থটা কি, একটা ইন্ডিয়ান ছবিকে আমি যেভাবে পিট দিব। স্বাভাবিকভাবেই এক্সিবিটাররা সবাই ঝুঁকে গিয়েছিল ছবিটার প্রতি। রাজেশ খান্না ছবি, আবার শাবানা আন্টি ছিল, ইট ওয়াজ এ হট, শাবানা আন্টি তো সবসময় সুপারস্টার ছিলেন, ইট ওয়াজ এ হট কেক। আব্বু বলেছিল আমি আসবো। তা আমাদের ছবি তো রাজ্জাক আঙ্কেল, এবং ফার্স্ট টাইম রাজ্জাক আঙ্কেল আর বাপ্পা ভাই একসাথে, এবং এটা একটা অ্যাকশন, সোশ্যাল অ্যাকশন মুভি, ফ্যামিলি ড্রামা, ডেফিনেটলি সোশ্যাল অ্যাকশন মুভি, বাট ওনার ক্যারেক্টার ছিল অ্যাংরি ইয়াং ম্যান হিসাবে। আব্বু পাবলিসিটিতে, আব্বু মনে হয় ছবিটাতে এত খরচ করেনি, পাবলিসিটিতে যত খরচ হয়েছে। আব্বু টিভিতে ট্রেলার, তখন তো টিভিতে ট্রেলার অনেক বড় ব্যাপার, পেপারে বিজ্ঞাপন আসতো 1 পেজ জুড়ে। আব্বু বলেছে আমি বিজ্ঞাপন একদিনের জন্য ছোট করবো না, আমার প্রতিটা বিজ্ঞাপন হবে পুরো পত্রিকার 1 পেজ। এবং আব্বুর টাইটেল 4 নভেম্বর বাংলাদেশের চলচ্চিত্র হবে বিজয়ের স্বাক্ষর, এবং সত্যি সত্যি তাই হয়েছিল। ফ্রম দ্য ডে ওয়ান হাউসফুল বোর্ডটা যখন মর্নিং শোতে লেগেছিল প্রেক্ষাগৃহ পূর্ণ, এটা মনে হয় নেক্সট 6 সপ্তাহ নামে নাই। ইট ওয়াজ দ্য বিগেস্ট হিট অফ 1988, এবং বাপ্পা ভাই স্টারডম সেই ছবির মাধ্যমে ওয়েল স্টাবলিশ। একটু হিরোর কাছ থেকেও তাহলে আমরা জানতে চাই, এই যে একটা বাপ চাচা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আপনাকে হচ্ছে মানে একদম অন দ্য লাইন রেখে দিল, অভিব্যক্তি বা অনুভূতি কি ছিল? না পারছি কিছু বলতে, না পারছি সইতে? না, ওইখানে সেরকম কিছু ছিল না আমাদের তখন, কিন্তু আমরা এইভাবে হিসাব করতাম না। আমরা আমাদের কাজ করে যেতাম, মুরব্বীরা তাদের আন্ডারে কাজ করতাম, তাদের ডিরেকশনে কাজ করতাম। ব্যবসার জিনিসটা হতো কি, তখন আমরা ওইভাবে চিন্তা করতাম না, আমরা অ্যাক্টিং করতাম। গাজী সাহেব বা আব্বা ওনারা ব্যবসা বুঝতো, ওনারা যদি চিন্তা করে থাকেন যে এটা করবেন, ওখানে আমরা বিশ্বাস করতাম। এটা নিয়ে আর কোনো সন্দেহ আমাদের থাকতো না যে এটা কি হবে না হবে। গল্পের ঠিক এই জায়গাটা একটু থামাতে চাচ্ছি আপনাকে, কারণ এই মুহূর্তে একটা গান শোনা খুব বেশি প্রয়োজন। আমরা আবার চলে যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে।
ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয়, এগে যায় যাক আর করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো ঝরে, সোনার পলক চাই না আমি, যদি রাখো জড়িয়ে আঁচলে। তাজমহলের শ্বেত পাথরে নাইবা দিলাম খোদাই করে, দুটি নামের ঠিকানা, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয়, এগে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। লা 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 লা, লা 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 লা। নিশ্চয়ই খুব কাছ থেকে চেনা বা জানার সুযোগ হয়েছে। ওই যে ওনার সম্বন্ধে সবাই যেটা বলে আসলে ট্র্যাজেডি কিং, এই বিষয়টাও নিশ্চয়ই আপনার কম বেশি জানা আছে। বাস্তব জীবনেও কি তাই, নাকি এরকম প্রচুর গল্প আছে যে গল্প আসলে আমরা জানি না, দর্শকরা? প্রচুর গল্প আছে, কিন্তু এগুলো তো সব টিভিতে বলা যাবে না। কতটুকু বলা যাবে? বেসিক্যালি আমাদের সম্পর্কটা যেটা বলে, আমাদের একটা স্পেশাল কেমিস্ট্রি আছে যেটা অলওয়েজ ফান। হি হ্যাজ এ ভেরি স্ট্রং সেন্স অফ হিউমার। এই যে আপনি যে বললেন ট্র্যাজেডি কিং, বাস্তবে উনি ঠিক তার উল্টো। উনি সবসময় হাস্যোজ্জ্বল, রোমান্স কিং। হ্যাঁ, রোমান্স কিং আমি এভাবে বলবো যে কিভাবে বলবো? হি ইজ এ ম্যাগনেটিক, মানে বেসিক্যালি উনি ওনার জায়গায় স্থির থাকে, কিন্তু ম্যাগনেটের মতো মানুষ চলে আসে ওনার কাছে আর কি। মানুষ দিয়ে কি বোঝানোর চেষ্টা হচ্ছে, কোন জিনিসটা ঢেকে যাচ্ছে? আপনি তো বুঝতেই পারছেন। না, আমি বুঝতে পারছি, দর্শকরা হয়তো অনেক আচ্ছা, কিছু বুঝবে না। উনি একজন রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক আছে? এতগুলি নায়িকার সাথে অভিনয় করেছে, কোন নায়িকার সাথে ওনার স্ক্যান্ডেল আছে বলেন? না। কিন্তু প্রতিটা নায়িকা উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান রেখে বলি, কোনো না কোনো সময় ওনার প্রতি ক্রাশ খেয়েছে। লা Am I লা right or- লা লা লা, এটা গেছে। না, সবার প্রতি সম্মান রেখেই বলছি। একদম, But একদম। রক্তে মাংসে গড়াই মানুষ, বাট উনি কিন্তু মানে ওনার জায়গাতে উনি ঠিক ছিলেন, মানে উনি ওনার মতো করেই মনে করে চলছিলেন। বাট ওনাদের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে বাপ্পা ভাইয়ের ব্যাপারটা যেটা হয় যে, অভিনেতা হিসাবে আমি বলতে চাচ্ছি না, অভিনেতা হিসাবে সবাই জানে, কিন্তু মানুষ হিসাবে ওনার প্রতি সবার একটা রেসপেক্ট, ভালোবাসা এটা কাজ করে, এবং সব নায়িকারা ওনাকে সেফ মনে করে, বিকজ ওনার একটা গার্ডিয়ানশিপ, লিডারশিপ একটু শুনি, আমরা একটু কি শুনি। বলতে চাচ্ছ তুমি? সেফ Safe মনে করে। সেফ মনে করে, মানে ওনার মধ্যে একটা গার্ডিয়ানশিপ, একটা লিডারশিপ অ্যাবিলিটিস আছে, যে মনে করেন He will lead the way. হি উইল লিড দ্য ওয়ে। যে কেউ যদি কখনো বিপদে পড়ে ওনার কাছ থেকে সাজেশন চাই, উনি সবসময় ভালো সাজেশন দেয়। বাপ্পা ভাইয়ের সাথে ইনসিডেন্ট অনেকগুলি আছে, স্পেশালি উনিও খাদ্যরসিক, আমিও খাদ্যরসিক। আব্বা আমাকে কিন্তু খুব গার্ড দিয়ে চলতেন শুটিংয়ে। আবার ধারণা ছিল যে হিরোইনদের সাথে হয়তো আমি মানে হয়ে যাব বা কিছু এক্সপেরিয়েন্সের ব্যাপার ওনার। একদম। সবসময় কিন্তু হয়তো আমার গার্ডে থাকতো, মেকআপ ম্যান থাকতো, আব্বার অ্যাসিস্ট্যান্ট থাকতো। আমি কোন হিরোইনের সাথে কথা বলছি, বেশি কথা বলছি কিনা, গল্প করছি মানে বিষয়টা কিনা। এমন যে আপনি বাড়ি যাওয়ার আগে খবরটা বাড়ি চলে যায়। হ্যাঁ, আমি না, জাতির উনি কাছে একটা থাকা প্রশ্ন অবস্থায়। রাখতে চাই, হ্যাঁ। এই যে আঙ্কেল যে ওনাকে গার্ড দিয়ে রাখতেন, ওনাকে আসলে কন্ট্রোল করতে পেরেছেন আঙ্কেল ওনাকে? প্রশ্ন। না, ওটা তো মানে পানি যখন নদী প্রবাহমান থাকে। প্রবাহ যায়, ওটা বাদ দিলে রাস্তা খুঁজে নেয়, সিম্পল ব্যাপার। বাট হি ওয়াজ ইথিক্যাল। খুব স্বাভাবিকভাবেই চলচ্চিত্রের সবচেয়ে আবেদনের জায়গা হচ্ছে গান, এবং আপনি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন, গানের ভূমিকা সেখানে অসাধারণ ছিল। তাই আরো একটি গানে যেতে চাই।
আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। ও সে এক পলকে শূন্য করে, এক পলকে শূন্য করে দিল সাধের ঘর। বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমি তিলে তিলে গড়েছিলাম, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান। মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। ও আমি তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান। মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। সেই সুখ পাখিটা গেল ছেড়ে, সুখ পাখিটা গেল ছেড়ে বুকের পিঞ্জর। বড় নিঠুর জাদুকর, ও বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। কত সোনা দানা ভরে দিল, সোনা দানা ভরে দিল দু হাতে আমার। নিয়ে গেল তার বদলে কোন সে মনিহার। কত সোনা দানা ভরে দিল দু হাতে আমার। নিয়ে গেল তার বদলে কোন সে মনিহার। কেন্দ্রেও সুখ পাবে কি আর, কেন্দ্রেও সুখ পাবে কি আর আমারই অন্তর। বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। ও সে এক পলকে শূন্য করে, এক পলকে শূন্য করে দিল সাধের ঘর। বড় নিঠুর জাদুকর, ও বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানটির জন্য। আমাদের বহুল শ্রুত একটি গানের মধ্যে অন্যতম। আর একবার আমরা আলাপচারিতায় ফিরছি। এমন কোনো কথা যেটা বলা হয়নি বাপ্পারাজকে? বাপ্পা ভাই খুব খাদ্য রসিক, খেতে পছন্দ করেন এবং আমাদের বিভিন্ন রকম ফুড ট্যুর হয় এবং ফুড প্ল্যান হয়। আমরা দূর দূরান্তে খেতে চলে যাই। মনে করেন কোনো একটা রেস্টুরেন্ট হলো কিংবা কোনো জায়গায় একটা ভালো খাওয়ার দোকান হলো কিংবা ঢাকার বাইরে কোথাও কিছু হলো, তখনই বাপ্পা ভাই চলো উপরে একটা প্ল্যান করি। যেমন ওই যে সানির হোটেলে আমরা অনেকদিন যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সানি আমাদের পাত্তা দিচ্ছে না। বললাম সানি যদি শোনে, সানি শুনবে, ডেফিনেটলি আমাদের পাত্তা দিয়ে। সানি ভাই একটা রেস্টুরেন্ট, এটা সবাই জানেন, সানি ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে চাপওয়ালা,
এটা উনি সাভারে খুলেছেন। আমরা অনেকদিন যাবতই প্ল্যান করছিলাম, তো সানি ভাই আমরা তো যাবো এত দূরে, কিন্তু আপনার তো থাকতে হবে। সানি ভাই স্কেডিউলটাই পাচ্ছি না আর কি, যার কারণে আমাদের যাওয়া হচ্ছে না। এটা আমাদের পেন্ডিং আছে, বাট আমরা এটা খুব তাড়াতাড়ি করব। বাহ, চমৎকার। বাপ্পারাজ, যদি এমন সম্পর্কের অনেক গল্প জন্মে, যে এই গল্প কখনো চাপা পড়ে যায়, কখনো বলা হয় না ওকে আলাদা করে আর কি বলবো, সম্পর্কটা এরকম হয়ে যায়, এরকম যদি কিছু উপল ভাইকে বলার থাকে? না, কিছু বলার নেই, এভাবেই চলতে থাকুক। এভাবেই চলতে থাকুক, এভাবেই চলতে থাকুক, এভাবেই চলবে, এটাই ঠিক। তাই ইনশাল্লাহ আমি দোয়া করি, মন থেকে দোয়া করি, আপনার উত্তর সমৃদ্ধি কামনা করেন। অলরেডি কবরে এক পা দিয়ে রেখেছেন, বয়স কিন্তু কম হয়নি আপনার, ঠিক আছে? কম হলে অসুবিধা ভালো কি? এটা তো থাকবেন, সুস্থ থাকবেন। দেখানোর দরকার নেই। আমি মাত্র 25 বছর। যেটা দেখা যায় সেটা হিসাব করবা, তুমি মাপবা কেন? আচ্ছা, দেখা যায় 25 বছর, অরিজিনাল বয়সটা ওইটাই, নাই বা বললাম। বাট ওটাই। আমরা যখন ফুড ট্যুর করি, এই যে সম্রাটের ফ্রেন্ডরাও আমাদের সাথে থাকে, সম্রাটের যারা ফ্রেন্ড ওনাদের সাথে এবং সবার সাথে ওর একটা খুব ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে। ডেফিনেটলি আমার সাথে তো আছেই, আমাদের সবার সাথে আমাদের একটা গ্রুপ আছে। বেসিক্যালি আমাদের এখানে যেমন একটা গ্রুপ আছে, আমাদের আরেকটা সেলিব্রিটিদেরও গ্রুপ আছে, যেখানে আমি আছি, বাপ্পা ভাই আছে, আমাদের ফ্রেন্ড আখি আছে, মানে বিখ্যাত সঙ্গীত শিল্পী আখি, আমার বোন আছে, তারপর আমিন ভাই আছেন ওখানে, ওখানে শাবনাজ আপু আছেন, নাইম ভাই আছেন, আমাদের একটা গ্রুপ আছে। তা আমরা প্রায় দেবাশিস আছে, শাবনাজ, যেমন শাবনাজকে অরুণা দিদি আছেন। শাবনাজকে দেখলে মনে হয় একদম হিজাব করা, খুব ভদ্র। শাবনাজ কিন্তু অনেক পোংটা। না, she has a very strong sense of humor. তা আমাদের একটা গ্রুপ আছে, আমরা এক্সক্লুসিভলি এটা কিন্তু যাচ্ছে, এটা একদম এক্সক্লুসিভ ইনফরমেশন, এটা ঘরের বাইরের মানুষের জানার কথা না, তাই ঘরের মানুষ আমি ওটাই বললাম যে আমরা আমাদের সময় যেমন উপল জানে যে আমাদের সময় আমরা এত এনজয় করতাম, কাজকে এনজয় করতাম, প্লাস আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের অ্যাকোয়েন্টেন্সেস যারা ছিল, মানে অন্যরকম একটা। এখন যেমন হয় কি, ও হিসাব করি আমি উপলের সাথে কথা বলবো, ওর সাথে আমার কি লেনদেন, ও কথা বললে কি পাবো, থাক দরকার নেই, পেলে আছি নাইলে নাই, সব কিছু মাপ। আমাদের এইসব ছিল না। আমরা একটা টি বয়ের সাথে যেরকম কথা বলতাম, একজন সুপারস্টারের সাথে সেভাবে কথা বলতাম, ওইভাবে আমাদের রিলেশন ছিল। বাট আমরা মেনটেন করতাম কাকে কোন জায়গায় সম্মান দিতে হবে। It was purely unconditional, মানে absolutely unconditional relationship। কিংবা বাপ্পা ভাই যে এত বড় স্টার, absolutely it's an unconditional relationship backed up by good family culture। মানে আমাদের শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটা, ইথিক্স অ্যান্ড মরাল, পারিবারিক শিক্ষাটার মধ্যে ইথিক্স, মরাল অ্যান্ড হিউম্যানিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতো, উপল কাজে যখন সাকসেসফুল হবে, তুমি দেখবা বড় বড় মহামনীষী যারাই সাকসেসফুল হয়েছে, এটা অ্যাক্টর বলেন, বিজনেসম্যান বলেন, কিংবা অন্যান্য ক্ষেত্রে যারা সাকসেসফুল হয়েছে, তারা সবাই কিন্তু গুড হিউম্যান বিং। তোমার 70% আসবে, তোমার 60% আসবে তোমার কর্মক্ষমতার উপরে, ঠিক আছে? তোমার 10% ইজ লাক, বাট 20% মানুষের দোয়া। এই দোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দোয়াটা মানুষের কাছে পাওয়ার জন্য মানুষের কাছ থেকে খুব হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে খুব আপনাকে পোলাইট হতে হবে, মিশতে হবে, এবং একটা সেম টাইম মানুষের ভালোবাসাটা নিজের ফেভারে নিয়ে আসা, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা সবাই পারে না। নিজেকে ওইভাবে মেনটেন করতে হয় যে আপনি আমাকে কেন ভালোবাসবেন, আমাকে কেন লাইক করবেন। ডেফিনেটলি আপনাকে আমাকে নাড়া দিতে হবে, নাহলে তো হবে না। জোর করে কাউকে হয় না, একদম হয় না। এবার আপনাদের দুজনকে ভালোবাসার আগে, ভালোবাসাটাই ব্লেসিংস, একদম ব্লেসিংস, ভালোবাসাটা ব্লেসিংস, এটা নিয়ে একটা বিস্তার আলোচনা আপনাদের সাথে হতে পারে। তবে হ্যাঁ, ওই আপনাদের গাড়ির 3টে সিট তো ভরা হয়ে গেছে, আপনি, সম্রাট ভাই, বাপ্পা ভাই আছে, 4র্থ সিটটা খালি রাখবেন, তাহলে আমরা বলতে পারবো যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমরা কত দিতে পারছি নম্বর। গাড়ি ইজ নট টোটালি ইস্যু, নো প্রবলেম। আপনি জাস্ট যেদিন আপনি ফ্রি হবেন আমাদেরকে বলবেন। লোক হয় আমরা গাড়ি ম্যানেজ করি, আমাদের সিট 4টার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের সিট অনেক সময় বাসের মধ্যেও চলে আসে। দেখেছি আমরা সেই বিষয়টি। অসংখ্য ধন্যবাদ উপল ভাই, অসাধারণ একটি দিন। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা আড্ডার মুহূর্ত আমাদের চলছিল। আসলে শেষ করবার কোনো ইচ্ছা ছিল না, যদিও সময়ের নিয়ন্ত্রণে আমাদের থাক। বন্ধুদের সাথে যে আপনি বন্ধু বৎসল, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, এটা পূর্ণাঙ্গভাবে আমাদের উপল ভাই বলে দিয়ে গেছে। চলচ্চিত্রে আসার পর থেকে একটু শুনতে চাই, ধরেন এইভাবে যদি আমি বাস্তবতা বলি, চাপাডাঙ্গার বইয়ে বাবার সহকর্মী যারা আপনাকে চিনতেন, তারা সহকর্মী হিসেবে আপনাকে পেয়েছেন। সেখান থেকে যে যাত্রাটা শুরু হলো, তখন কি ওই ডিস্টেন্সটা ছিল যে না, চাচারা দেখলে বলবে না, বা চাচারা গাইড করছেন না, বা চাচারা ডাক দিচ্ছেন, এরকম ছিল বিষয়টা? না, এইটা ছিল না। বাট চাচারা কিন্তু সবসময় আমাকে ফেভার করে এসছেন। আমার কাজের সময় আমাকে বোঝানো, আমি তখন নতুন, হয়তো আমার
অ্যাক্টিংয়ের সময় হাত কোথায় রাখবো, চোখ কোথায় রাখবো, তাকাবো কোথায়। মাহফুজ সাহেব ছিলেন ক্যামেরাম্যান, আমাকে শেখাতেন যে বাপ্পা তুমি যখন এরকম শটের সময় এদিকে তাকাবো, লাইটটা কেমন করে নিতে হবে এটা দেখাতেন। এটিএম সাহেব যেমন আমার চাপাডাঙ্গা বউয়ের ছিলেন, একটা এটিএম সাহেবের সাথে একটা হয়েছিল, ওই লাস্ট সিনটা ছিল শাবানা ম্যাডামের সাথে। তো আব্বা চাচ্ছিলেন আমি গ্লিসারিন ছাড়া কাঁদি, এবং শটটা হচ্ছিল না বারবার যে এরকম। তো ওই সময় আমি হলাম তখন মেজাজ চড়া থাকতো, এইগুলো তো বুঝতাম না, এই যে কেমন করে কী করতে হয়। এই ধূর শুটিং করবো না বলে উঠে চলে গেছি, শুটিংই করবো না, সামান্য হয় না তো বসে। এটিএম চাচাকে বুঝে, তো এটিএম চাচা আমার হয়ে আব্বার সাথে, যে ও একটা প্রথম আসছে ছেলে, ও কি বোঝে, ও তো এত কিছু বোঝে না, আপনি ওর কাছ থেকে এত কিছু চান কেন? মানে আব্বার তো চিন্তা করতো যে আমার ছেলে পারছে না কেন, ওনার মাথায় ওইটা। বাট ওইটা তো আমাকে দিলে হবে না, বাবাকে দিয়ে বিচার করছে। আমাকে তো ওই প্রেশার দিলে হবে না। এটিএম চাচাকে ও বাচ্চা ছেলে, ও তো বোঝে না, ও কি করে এত কিছু করবো, আপনি এরকম করে বলেন, ওরকম করে বলেন। তারপর আবার বুঝাতে যে বাবা এটা এটিএম চাচা কিন্তু আমাকে তুই করে বলতো, হ্যাঁ বাবা এদিকে আয়, কিছু বুঝিস না চল। এটিএম সাহেব ছিলেন, আওয়াল সাহেব ছিলেন আমাদের এডিটার, উনি বুঝা টুঝে নিয়ে আবার স্পটে নিয়ে আসতেন। তো এই ফেভারগুলো, তেমন আলমগীর চাচা, আমি পরে আলমগীর চাচার ছবি করেছিলাম। আলমগীর চাচার ছবি করার পরে যেমন যে একটা হয় না যে আলমগীর চাচা কিন্তু আমাকে নিজের ছেলের মতোই দেখেন। ওনার ওই যে ছবি করেছিল, আমি মনে হয় আমি ছিলাম, শাবনাজ ছিল, আমার ক্যারেক্টারটা ছিল অ্যান্টি ক্যারেক্টার। আলমগীর চাচা কিন্তু আমার পারফরমেন্স করার পরে, আলমগীর চাচা হয় না যে বাবা যেমন ছেলে পারফরমেন্স নিয়ে প্রাউড হয়, আলমগীর চাচা বলছে এই যে দেখো ওরকম বলতো, আমি শুনেছি যে দেখো ওরকম করেছে। এই জিনিসগুলো কিন্তু আমাকে বুস্ট আপ করাতো অনেক। নিশ্চয়ই এরকম কিংবদন্তিদের কাছ থেকে যখন ফিডব্যাক পাওয়া যেত, নিঃসন্দেহে তা একটা বিশাল অনুপ্রেরণা। আপনার সাথে পথ চলতে শুরু করা একজন আছেন আমাদের সাথে। আমরা অতিথি হিসাবে এই পর্যায়ে যমুনার নিমন্ত্রণের এই পর্বে আমন্ত্রণ জানাতে চাই আমাদের পরবর্তী অতিথিকে, যার শুরুটা হয়েছিল বাপ্পারাজের সাথে সমসাময়িক সময় আমাদের সবার প্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী, গুণী অরুণা বিশ্বাস। ঈদ মোবারক। কি রে, কি সুন্দর লাগছে তোকে। আমার নায়িকারা কিন্তু সবার সাথে আমার সম্পর্ক কিন্তু তুই করে। আচ্ছা, সবাইকে আমি তুই করি। বাহ, চমৎকার। এটা অরুণাও বাকিগুলো যারা আছে সবার সাথেই তুই করে আমার সম্পর্ক। আচ্ছা, অরুণা বিশ্বাস প্রথম হিরো হিসাবে বাপ্পারাজকে পেলেন, দি নায়ক রাজ রাজ্জাকের সন্তান, চাপ ছিল কিনা? না বাবা, আসলে না, এটার ব্যাখ্যা আছে তো। ব্যাখ্যাটা শুনুন। যখন ছোট থাকবেন সাপ কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না, তাই না? যখন আপনি বড় হবেন তখন আপনি রিয়েলাইজ করবেন যে এটা সাপ। ওই যে আমি বললাম না একটু আগে, ওই যে তখন তো এগুলো বুঝি না, ওই যে আমরা বুঝতাম না। রাজ্জাক কাকু যেদিন আমার বাবাকে ফোন করেছিলেন, মানে তারা এতটাই, সেই সময়ের কথা বলছি, সেই সময়টা ওনারা একজনকে দেখা না হলেও, কথা না বললেও সবাইকে চিনতেন এবং জানতেন, এবং সেই সম্মানটা ছিল, এবং প্রত্যেককে এত ভালোবাসতেন, সেটা শ্রদ্ধার সাথে। বাবা যখন ফোন করেছেন, বাবাকে যেদিন ফোন করেছেন রাজ্জাক কাকু, বললেন বিশ্বাসবাবু আমি নায়করাজ রাজ্জাক, আপনি হচ্ছেন যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস, আমি হচ্ছি নায়করাজ রাজ্জাক। আমার ছেলে এবং আপনার মেয়ে যদি ইন্ডাস্ট্রিতে আসে, তাহলে ইন্ডাস্ট্রির এডুকেটেড পার্সনরা সাহস পাবে যে তাদের ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে। চমৎকার ভাবনা। কারণ ও হচ্ছে নটরডেমের আর আমি হচ্ছে ভারতেশ্বরী হোমসের, সো আমরা অবভিয়াসলি, মানে ক্ষমা করবেন, আমি জানি না ইন্ডাস্ট্রিতে এখন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, এই যে শিক্ষিত মানুষের আসার যে একটা ধারা শুরু হয়েছিল, আমার কাছে কিছু ক্ষেত্রে মনে হয় এখন অনেকে নিরুৎসাহিত হন, এখন অনেকে আসতে চান না বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়। আপনারা ব্যাখ্যা করবেন। ব্যাপারটা এরকম না, শিক্ষিত মানুষ এখনো আছে, বাট হয়ে গেছে কি আমাদের প্রজেকশনটা খারাপ হয়ে গেছে। আগে যে আমাদের ভিউজটা ছিল, আমরা যেটা দেখতাম, যেটা সহজভাবে নিতাম, এখন কিন্তু ওটা নাই। ফেসবুক হয়ে যাওয়াতে, কিছু লোক হয়ে যাওয়াতে, এরা এখন নিজেকে এত মানে ইজিলি প্রজেক্ট করতে পারে, আমরা কিন্তু করতে পারতাম না। আমাদেরকে আমাদের ক্যাপাবিলিটি দিয়ে, আমাদের কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হতো যে আমি কি। এখন কিন্তু কিছুই না, আপনি নিজেই আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন, একটা নিজে গান গেয়ে দিতে পারেন, নিজে একটা অ্যাক্টিং করে দিতে পারেন, ফেসবুকে দেখলেন। আর যারা কমেন্ট করে
ওইখানে একটা প্রবলেম আছে। সবাই অভিজ্ঞ এখন। সবাই অভিজ্ঞ, আপ টু দ্য মার্ক না। আপনি দেখবেন ফেসবুকে কিছু লোক আছে, এরা নিজেরা কোনো কমেন্ট মানে নিজেদের প্রোফাইলে কিছু আপলোড করে না, কোনো কিছু স্ট্যাটাস দিতে পারে না, বাট এরা অন্যদের প্রোফাইল ঘুরে ঘুরে ওখানে কমেন্টস করে। এবং সবচেয়ে বড় কথা হলো, দেখবেন আপনি ওই লোকগুলোর প্রোফাইল চেক করবেন, দেখবেন তাদের নিজেদের ছবি নাই, ফেক অ্যাকাউন্ট, কিছু নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, এবং এরা ধর্মীয়ভাবে আপনাকে জ্ঞান দেবে। আর আমরা ওই যে ভিউজ বলে যে আমার এখন পয়সা দিয়েও পাওয়া যায় ফেসবুকে, আপনার এতগুলো ফলোয়ার, এটা পয়সা দিলে হয়। তো এই ফেসবুক কেন্দ্রিক হয়ে যাওয়াতে হয়ে গেছে কি, সবাই এখন এটার মধ্যেই, এখানে আপনাকে দেখাতে আপনার যদি 5 লাখ ফলোয়ার থাকে, ও আপনি সাংঘাতিক হিট অন্য কিছু, কিন্তু রাস্তায় বেরোলে কেউ আপনাকে চেনে না। কাজের প্রশংসা হয় না। আপনি বিয়ে করলেন, সকালে রাত্রেবেলা ছেড়ে দিলেন, কালকে ওর বাসায় গেলেন, আপনার প্রাক্তন স্বামী এসছে, বিরিয়ানি খেলো, এইগুলো হলো নিউজ। আপনার ছবি আছে কি না এটা কিন্তু নিউজ হয় না, আপনি কি অ্যাক্টিং করছেন এটা কিন্তু নিউজ হয় না। এই সাংবাদিকরা এইগুলোই এখন বড় বড় নিউজ, বড় বড় হেডলাইন্স। আরেকটা গান আমরা এই মুহূর্তে একটু শুনতে চাই, যাচ্ছি দিঠি এবং অপুর কাছে। কাজল মেয়েটির ডাগর ডাগর আখির কোলে, রতন নামের পানসি দোলে দোলে, রতন নামের পানসি দোলে। রাতুনি রাতুনি ছেলেটি ডাগর ডাগর আখির কোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে দোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে। পানি ছাড়া মাছ বাঁচে না, বাঁচে না গাছ বাঁচে না, জীবনে প্রেম যদি না আসে, নাচে না মন নাচে না। হাওয়া ছাড়া ফুল ফোটে না, ফোটে না ঝড় ওঠে না, জীবনে প্রেম যদি না আসে, মেটে না স্বাদ মেটে না। এই জীবনটা লাগে মধুময়, তুমি আছো বলে। কাজল কাজল মেয়েটির ডাগর ডাগর আখির কোলে, রতন নামের পানসি দোলে দোলে, রতন নামের পানসি দোলে। রাতুনি রাতুনি ছেলেটি ডাগর ডাগর আখির কোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে দোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে। বিন ছাড়া সাপ তোলে না, ভোলে না রাগ ভোলে না, জীবনে প্রেম যদি না আসে, খোলে না চোখ খোলে না। তাল ছাড়া গান বাজে না, বোঝে না কেউ বোঝে না, জীবনে প্রেম যদি না আসে,
লাগো রাখির কোলে, রতন নামের পানসি দোলে দোলে, রতন নামের পানসি দোলে। রাতুনি রাতুনি ছেলেটি লাগর লাগো রাখির কোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে দোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে। রতন নামের পানসি দোলে দোলে, কাজল মেয়ের স্বপ্ন দোলে দোলে, রতন নামের পানসি দোলে দোলে। কাজল মেয়ের স্বপ্ন দোলে। দিছি আনোয়ার, অপু আমান দুজনকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই গানের জন্য। আমরা আরো একবার আমাদের অতিথির কাছে ফিরে আসতে চাই। অরুণা বিশ্বাস, আপনার কাছ থেকে জানতে চাই, প্রথম হিরো হিসেবে পেলেন, কেমন ছিল? আসলে রাজ্জাক কাকু তো আমাদের যতই বলেন, আমরা ছোটবেলা থেকে রাজ্জাক কাকুকে দেখেই তো বড় হয়েছি। নিশ্চয়ই। বাবার কাছে গল্প শুনেছি, মার কাছে গল্প শুনেছি, তার প্রচুর ফ্যান ফলোয়ার্স শুনেছি। আমি কিন্তু সেই সাথে আমার বাবারও অনেক জনপ্রিয়তা দেখেছি। অবভিয়াসলি উনি আলাদা জগতের মানুষ। আমি বলে নেই, আমার কাছে আমার এই জীবন দশায় আমি যে তিনজন মানুষকে আমার মনে করি আদর্শ, প্রথম হচ্ছে অমলেন্দু বিশ্বাস যাত্রায়, চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক, নাটকে হুমায়ুন ফরিদি। এই তিনজনের পরে আর আগে অনেকে আসবে যাবে, কিন্তু ওনাদের মতো আর হবে না। এটা আমার একদম আমার ব্যক্তিগত, অনেকের কাছে অনেক হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের তালিকা। একদম তাই। এবং আমি না, আমার কাছে মনে হয় অনেকে আমার সাথে একমত হবে না। নিশ্চয়ই। নায়করাজ রাজ্জাকের হাত ধরে আসা মানে তো এটা বিশাল আশীর্বাদ। একদম একদম। আমি প্রথম দিন যখন ক্যামেরার সামনে আসছি, এবং একই সাথে চাপেরও কিন্তু যে না, চাপ এক্সপেকটেশন না। থাকে অনেক। না, নায়করাজ রাজ্জাক লঞ্চ আমাদেরকে করছেন শিখিয়েছেন। শোনেন, আমি পড়াশোনা করেছি ভারতেশ্বরী হোমসে, ওইটা আরো ট্রিমেন্ডাস একটা মিলিটারি লাইফ লিড করেছি। ভোর 4টায় উঠতাম, প্রতিভা মুৎসুদ্দির মতো প্রিন্সিপাল, যা মানে এটা মানে ভয়ানক, এরা ভয়ানক ছিল। নিয়মের মধ্যে থেকেছি, সেই নিয়মটা কিন্তু আমি রাজ্জাক কাকুর মানে ইউনিটে পেয়েছি। আর বাপ্পাকে আমি কখনো মনে হয় না সে নায়করাজ রাজ্জাকের ছেলে, সবসময় মনে হয়েছে সে বাপ্পা আমার কো আর্টিস্ট, আমাদের বন্ধু। এবং আমরা প্রচুর, ও কিন্তু খুব দুষ্টু, তাই নাকি? ভীষণ দুষ্টু। মানে ও মানে একজন বলে গেছে ভালো ভালো কথা আমরা বিশ্বাস করেছি, এখন দুষ্টুটাও বিশ্বাস না, ও করলাম। দুষ্টু। ভালো বলতে কি, ওর ওই যে শো অফটা নাই, ও বিশাল ব্যাপার, আমি অমুক, আমি এত বড় বাড়িতে থাকি, আমি হ্যান ত্যান, এগুলো ওর মাথার মধ্যে নাই, আমি জানি, বিকজ অফ রাজ্জাক কাকু। আর প্রথম হচ্ছে আমি লক্ষ্মী আন্টির কথা বলবো। লক্ষ্মী আন্টি হচ্ছে আদর্শ মা। মানে আমার এই যে গুজবাম হচ্ছে, আমার চোখ দিয়ে পানি। এত সুন্দর মানুষ, আমি মানে আমার মা লক্ষ্মী আন্টিকে আমি আলাদা করতে পারবো না। বাহ, ওনারা এত ভালো, এত ভালো। নিশ্চয়ই। সো তার সেই লেগেসি বাপ্পি, বাপ্পা বা সম্রাট, ওরা এখনও সেটা ধরে রেখেছে। এবং ওরা এত সিম্পল, না আপনারা না মিশলে বিশ্বাস করবেন না। আমরা সারাদিন সকালে মেকআপ করতাম, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত একই কাপড়ে একই মেকআপে থাকতাম, মাঝে মাঝে রিচার্জ হতাম। ওরে রাজ্জাক কাকু কখনো ছাড় দেন নাই, কিন্তু এই তুমি আমার ছেলে বলে এ রাগারাগি করতো। আমরা খুবই বিরক্ত হইতাম, বেদ্যপ মনে মনে বলতাম, আমাদের সাহস ছিল না। কিন্তু হয়তো রাজ্জাক কাকু ওই যে বললো কিছুক্ষণ আগে, যে রাজ্জাক কাকু চাইতেন আমার ছেলে আমার মতোই তো হবে, কিন্তু বয়সটা তো বুঝতে হবে। আর ওর আগ্রহটা অনেক ছিল, যে যে ক্যারেক্টারটা করছে, তখন কিন্তু সেই বয়সে সেই ক্যারেক্টার অনেক বড় বয়সে কিন্তু উত্তম কুমার করেছেন, সেইটা কিন্তু বাপ্পা করেছে। সো বাপ্পার ওই বয়সে ওইটা মানে একটা কনজিউম করার বিষয় থাকে মানুষের, যে আসলে বোধের বিষয়। আমরা তো ছোট তখন, এবং সকালে ঘুম থেকে উঠতাম, ব্রেকফাস্ট করতাম, এবং আমাদের ইউনিটটা ছিল একদম একটা পরিবার। আমরা একসাথে বসে খেতাম। মাঝে মাঝে আমার বাবা যেতেন দেখতে। আমাদের ফার্স্ট সিকোয়েন্স তোর মনে আছে? বল, কি বলতে পারবেন? আমি এই যে স্মৃতিতে চাপ দেওয়া যাবে না, ভাই আগেই স্বীকার করে নিয়েছেন এই চাপ দেওয়া যাবে না। আমি বলি, যাবে না। ফার্স্ট ছিল আমাদের একটা বৃষ্টির শট, আমরা দুজনে, এইটা খুব পপুলার হয়েছিল। জাস্ট আমাদেরকে উনি, আমার এখন মনে হয় রাজ্জাক কাকু চাইতেন যে আমাদের যে রিলেশনটা যেন বন্ধুত্বপূর্ণ হয়। একজন টাচ থাকলে বৃষ্টিতে ভিজছি আমরা, তারপরে জড়তাটা কেটে যাবে, অভিনয়ের জড়তা কেটে যাবে। ওইখানে চিন্তা করেন এটিএম কাকা, খলিল কাকা,
তারপরে মাহফুজুর রহমান খান, সব অগ্রজ মানে আছে। অগ্রজ না, এরা হচ্ছে একদম দিকপাল। একদম অগ্রজ তো বটেই, তারা হচ্ছে লিজেন্ডারি, প্রত্যেকে এডুকেটেড যার যার জায়গায়। দীপক দা মেকআপে ক্যামেরা, যে উনিও কিন্তু লেখাপড়ার কথা বলছেন, উনি নিজেই অনেক বড় পণ্ডিত। আর একটা কথা আমার মনে আছে, রাজ্জাক কাকুর আমাকে বললেন যে সবাইকে প্রণাম করো, ঠিক এই কথাটা বলেছিলেন ক্যামেরার সামনে। আমি করেছিলাম এবং বলেছেন যে যারা সারা জীবন অভিনয় করবে, সারা জীবনই সবাইকে প্রণাম করেই সেটে ঢুকবে। তো এখন তো আমরা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ক্যামেরাম্যানদের কিন্তু আগের মতোই শ্রদ্ধা করি, বা আশেপাশে যারা আছেন তাদেরকে এখনও শ্রদ্ধা করি, যেটা আমরা পরিবার থেকে শিখেছি। রাজ্জাক কাকুর পরিবারই আমি মনে করি। না, নিশ্চয়ই নিশ্চয়ই পরিবার। উনিও ভাবতেন এবং আমাকে উনি সন্তানই মনে করতেন। লাস্টে উনি বলেছিলেন যে আমি অরুণার জন্য অনেক কিছু করতে পারি নাই, কারণ আমার বাবা চলে গেলেন, অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে। সো এটা ওনার ভিতরে কষ্ট ছিল, এটা আমি জানি। সো এটাই তো একটা পরিবার, আমরা ফিল্মে সবাই আমরা পরিবারই। এই না পাওয়াটাও তো অনেক বড় একটা পাওয়া, যে উনি বলে গেছেন, রিয়েলাইজ এটা তো করে ওনার গেছেন। আশীর্বাদ, নাহলে আমাকে আপনি ডাকবেন কেন আজকে বলেন? একদম একদম। আর আমি দেখেন, আমি এসেছি পরশুদিন দেশের বাইরে থেকে, আমি ভীষণ জেট লাগে আছি। বাপ্পা আছে বলেই কিন্তু আমার ভেতরে একটা অব্লিগেশন এবং আমার কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। আমি মনে করি যে আমার পরিবার, আমি আমার পরিবারই মনে, এবং ওরা আমাকে তাই ভাবে। হয়তো চ্যাটকানো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক আছে। এই চ্যাটকানো সম্পর্ক নাই, এটা একটু শুনবো। হ্যাঁ, এই চ্যাটকানো সম্পর্ক হয় না, দুদিন পর পর ঝগড়া লাগে, এর কথা মিথ্যা কথা, মানে বানায় অনেক কথা বললো, অনেক ফুলাইলো, পরে আবার সম্পর্ক এটা নেই কেন? এটা হয় কি, মানুষের যখন একটা সম্পর্কের মধ্যে লেনদেন থাকে, তখন কিন্তু আমি আপনাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে চাইবো, ওকে খারাপ বানিয়ে ওই জায়গাটা আমি নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের ওই জিনিসটা নেই বলেই আমাদের ওই সম্পর্কটা ওইখানে যায় নাই। আরেকটা কথা, যেটা ফরিদি ভাইয়ের নাম আসলো যেহেতু বলি, ফরিদি ভাই কিন্তু এমন একজন লোক ছিলেন, উনি কিন্তু গসিপ করতেন না। আমরা যেমন একটা ফিল্মে এখন এটা সবার মধ্যে একটা অসুস্থতায় পরিণত হয়েছে, মানে অরুণার কাছে বসলো, অরুণা জানিস ওই যে ফাতেমা, ও তো এই করছে। অরুণা বললো, তুই জানিস না তো, ওই গোপাল তো এই করছে। এইগুলো কিন্তু ফরিদ ভাই একেবারেই এর মধ্যে যেতেন না কখনো, একদম কারোর নামে বসে বা আড্ডাবাজি, উনি বসতেন, ওনার মধ্যে সিগারেট খেতেন, কথা বলতেন আমাদের সাথে, হ্যাঁ চুটকি বলতেন, হাসাতেন, বাট কোনো গসিপের মধ্যে কিন্তু যেতেন না। আরেকটা জিনিস ফরিদি ভাই ছিল, ফরিদি ভাই তার কো আর্টিস্টকে সম্মান করতেন। আমি কক্সবাজারে যেটা একবার শুটিংয়ে কোনো এক ছবিতে ফরিদি ভাই ছিলেন, তো ফরিদি ভাই কাঠ খেলছিলেন, উনি ওটাই হতো আমাদের ফিল্মে, কাঠের সম্বন্ধে এটা শুনেছি, খুব জমিয়ে রাখতে পারেন। হ্যাঁ, জমে কাঠ খেলছিলেন। তো আমি রুমে যাওয়ার পরে, বাবা আসো বসো, দেবো খেল, সিনা ফরিদি ভাই আমি তো খেলি না। তুমি খেলো না? না আমি খেলি না। তারপর চলতো, কিন্তু না সিনা। এরপরের থেকে ফ্রম দ্যাট ডে ফরিদি ভাই কিন্তু কখনোই, আমার সাথে অনেকবার দেখা হচ্ছে, আউটডোর হয়েছে, কখনো আমার সামনে উনি কাঠ খেলেন নাই। এই সম্মান বোধটা, যে ও খেলে না, ওর সামনে খেলবো না, এই জিনিসটা ফরিদি ভাইয়ের ছিল। এই যে মোরালিটিটা এখন অনেক বেশি অভাব, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা বিশাল অভাব, অন্তত গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তো টের পাই। আপনারা ভালো বলতে পারবেন, আপনারা এই অঙ্গনের মানুষ। আসলে এই আগে যদি কোনো সিনিয়ররা কিছু বলতেন, ইভেন তো সাংবাদিকরা আমাদেরকে শাসন করতেন, শাসন তো করতেই পারে, কারণ সিনিয়র, আমরা তো ওইভাবেই বড় হয়েছি। তো আমরা কিন্তু ভয় পেতাম যে না থাক, উনি বলেছেন, আমরা সেভাবেই শুনবো বা সেভাবেই করব। এখন যদি আমরা কোনো জুনিয়রদেরকে কিছু বলি, ওরা কিছু ভাষা টার্ম শিখেছে, মিডল এজ ক্রাইসিস, জেনারেশন গ্যাপ, ওরা কিছু মানে দে হ্যাভ নো এডুকেশন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, প্রপার এডুকেশন নাই, বাট তারা কিছু, কিন্তু এইসব হয় কখন? যখন একটা এডুকেশনের অভাব থাকে। আমরা তো একটা বিশাল লেগেসি মেনটেন, পড়াশোনা আমাদের করতেই হয় বাসায়। ধরেন আমরা সারাক্ষণ তার ইউনিভার্সিটি কলেজে কেউ যায় না, তার মধ্যেও কিন্তু আমার পড়তে হয়, পড়াশোনাটা শেষ করেই অভিনয়টা করতে হয়েছে এবং পড়তে হয় স্টিল টুডে, এবং আমাদের শিখতে হয়, এখনো শিখতে হয়। আমি এখন মেকআপ করলাম, আইল্যাশ লাগাতে শিখলাম, এটা তো আমার পড়াশোনা না। আমি স্লিভলেস একটা জামা পরে গেলাম, এটা আমার এডুকেশন না। হ্যাঁ, আমার ড্রেস নিয়ে কিছু বলার নাই, বা আমার কারো জীবন যাপন নিয়েও কিছু বলার নাই, কিন্তু আমার বলার হচ্ছে যে তুমি একটা সিনিয়রকে সম্মান করো। কেউ যদি কিছু বলেও থাকে আমাদেরকে, আমরা সেটা ওবে করার চেষ্টা করি, বা আমরা সেটা সংশোধিত হবার চেষ্টা করি।
যেমন হুমায়ুন ফরিদির কথা বললেন। না, আরেকটা যেটা এখন তো কিছু হলেই ওটা মানে ফেসবুকে চলে আসে। এইটা অরুণা একটা আমাকে কিছু বললো, আমি অরুণাকে বলবো না যে তুই ফেসবুকে উত্তর কেন দিব। বললি, এটা উত্তর ফেসবুকে দেবো। অরুণা আমাকে এটা বললো, অরুণা এর পরে লিখবে হ্যাঁ বাপ্পা তুই এরকম এরকম এটা এই এই একটা অসুস্থ অসুস্থ। আবার অডিয়েন্সও আসবে, কিছু উস্কানি দিবে। ব্যক্তিগত অডিয়েন্স জীবনটা খুব বোধহয় উস্কানি ব্যক্তিগত দেয়। থাকাই ভালো। না আসলে তাই, অডিয়েন্সরা এত উস্কানি দেয়। শুনেন, আমার ব্যক্তিগত জীবন, আমি চাপাডাঙ্গার বউতে আমরা যে অভিনয় করেছি, আমরা যে কষ্ট করেছি, বা তারপরের যে জীবন, বা আজকে রাজ্যে কাকু নাই তাদের যে জীবন, সবসময় কিন্তু অর্থনৈতিক সংকট থাকে না। বাবা মা না থাকলে তাদের যে সংকটটা, শিল্পীরা যে কিভাবে, এবং আমি সরি আমি না, নিশ্চয়ই, বলুন। রিলেটেড বিষয়, ধরেন একটা শিল্পী কাজ করছে আমাদের সময়, আমরা তখন অনেক টাকা পেতাম না। ধরেন হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকা সাইন হয়েছে, 50,000 টাকা দিয়েছে আর 50,000 টাকা দেয় নাই। ও তো বলতে পারবে হাজার হাজার টাকা পায়, মনে হয় রাজ্য কাকু পায়, আলমগীর ভাইও পায়, জসিম ভাইও পায়, অরুণা বিশ্বাসও পায়, ববিতা ম্যাডামও পায়, মানে সবাই পায়, রোজিনা ম্যাডাম, চম্পা ম্যাডাম, অঞ্জনা দি, সুচরিতা ম্যাডাম, যারাই ছিলেন আর কি সে সময়, বলতে পারবে না যে কেউ মানে টাকা বাকি আছে পায় যে না, পায় বাকি না। আছে পায় না। কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে আমরা ভালোবেসেই কাজটা করেছি। কেন? আমরা শ্রদ্ধা কিন্তু করেছি। আটকাতাম না কাউকে, হ্যাঁ? পাই বলে আটকে দিতাম না, না। যে না আটকে দিলাম না, ও আটকানো ছিল না। আটকানো ছিল না। দিতেই হবে আমাকে এই টাকা, যে না আমি এই টাকা ছাড়া করব না, এটা আমরা কখনো করিনি। মানে এটা এখন একটা আরেকটা- টার্ম খুব প্রচলিত যে ফাঁসিয়ে দেয়া শুটিং, এরকম কিছু ছিল না তো? না, আমরা এখন না, হাসাহাসি এটা তো করতাম বেশ না। কিছুদিন ধরে রাজকাকু থাকতে শুরু হয়েছে। ধরেন মানে এই যে ব্যাড প্র্যাকটিস, ধরেন ইন্ডাস্ট্রিকে আসলে না ভালোবাসায়, নিজের কাজের প্রতি শ্রদ্ধাবোধ না। না আমি টাকা ইনকাম করছি যে জায়গা থেকে, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই। কারণ আমি মনে করছি 5 বছরই আমার, তারপরে তো আর আমি নাও থাকতে পারি। এই যে বিকজ অফ তাদের তো সেই বেসিক এডুকেশনটা নাই, বেসিক এডুকেশন নেই, বেসিক ব্যাকগ্রাউন্ডটা নেই। আমি সবাইকে বলছি না, অবশ্যই অনেক ভালো ভালো এডুকেটেড শিল্পীরা আসছে, তারা তাদের যোগ্যতা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, একদম। আমরা ঈদের সময় আর কারো মন খারাপ করতে চাই না, না, যার না, যেটা সেটাই। বোঝার সে না, সেটা না, বুঝে সেটাই। দিবে। না, না, অরুণা হ্যাঁ, বিশ্বাস, অবশ্যই। আপনার প্রথম হিরো বাপ্পারাজকে যদি এমন কিছু থাকে যেটা বলা হয়নি, বলতে চান, এক কথায় কি বলবেন? না, অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু, অসাধারণ। যেটা বলা হয়নি সেটা বলতে বলেছে, বললাম তো, এইগুলো তো আগেই বললি। এখন কি বলবো? যেটা বলা হয়নি স্ক্রিনে বলা বলা যাবে হয়নি- কিনা, এটা একটা বিশাল প্রশ্ন। উপল ভাইয়ের না, মতো জানতে আমি বলা হয়নি বাপ্পাকে সেটা বল। ভালোবাসি, হ্যাঁ, তো মৃত্যুর এটা আগে বল। পর্যন্তই ভালোবাসবো। এই তো এটা বল। ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, বন্ধুর মতো, প্রেমিকের মতো, আমার হিরোর মতো, সারা জীবন তাই। বাহ। এই শ্রদ্ধার সাথে। বাহ। বাপ্পারাজ, যদি প্রথম নায়িকাকে কিছু বলার থাকে, গানের একটা লাইনও হয়ে যেতে পারে ওই যদি তো আপনি বললো চান। তো যে বলে আপনার যদি বলার থাকে, সবই তো বললো, এটাই আবার রিপিট করে দিলেন আপনি। আচ্ছা, বললোই তো। টেকনিক্যালি সটকে গেলেন আর কি পুরো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। অরুণা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার সময় এসে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আজকের এই বিশেষ পর্বটা যেটা বাপ্পারাজকে নিয়ে আমরা সাজিয়েছি, এটার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবার জন্য। আমার খুবই ভালো লাগছে। আমি প্রাউড যে নায়করাজ রাজ্জাকের পরিবারের একটা অংশ। আমি শ্রদ্ধা জানাই সারা জীবন, সারা বাংলাদেশের পৃথিবীতে বাঙালিরা যেখানেই আছেন, রাজ্জাককে ভুলবেন না, সেই সাথে অবশ্যই পরিবারকেও না, সেই সাথে আমাকেও না। ধন্যবাদ। নিশ্চয়ই। ভালো যত পুরো গানটা শুনতে পারলে বোধহয় আরো চমৎকার হতো, বাট অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই আলাপচারিতায় ফিরবো আপনার সাথে। যতই আপনার সহকর্মী কিংবা বন্ধুদের সখ্যতা দেখছি, একরকম ঈর্ষাবোধ হচ্ছে। মানে একটা মানুষ মানে এত চমৎকার 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 ভাবে এতগুলো সম্পর্ক কি করে মেনটেন করতে পারে? না, এটা আপনিও করতে পারেন। একটা হয় কি, মানুষ যখন নিজেকে অন্যের কাছে খুব ইজি করে ফেলে, ফ্রেন্ডলি হয়ে যায়, তখন কিন্তু সবার কাছে সে প্রিয় হয়ে যায়। আমি এটা মেনটেন করেছি। আমি কিন্তু কখনো আমার ইন্ডাস্ট্রিতে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এই ভাবটা দেখিয়েছি যে আমি নায়করাজের ছেলে। আমি সিম্পলি আসতাম, কাজ করতাম, সবার সাথে মিলেমিশে কাজ করতাম। এটা ডাইরেক্টর বলেন, প্রডিউসার বলেন, আমার কো আর্টিস্ট বলেন, সবার সাথে যোগ করতাম, সারাদিন ফুর্তি ফার্তি। ওই ভাব নিয়ে চলাটা আমাকে কখনোই হয়নি। এরকম হাসি খুশি মানুষগুলোর তো একটা অধ্যায় থাকে, যে অধ্যায়টা প্রচন্ড চাপা। আপনি হাসছেন, মিশছেন সবার সাথে, এই চাপা গল্পগুলো আসলে নিজের কাছেই থেকে যেত না? আসলে এরকম বলার মতো মানুষ ছিল তখন? আমি লাকি যে আমার লাইফে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আব্বা আগে স্ট্রাগল করেছেন, কিন্তু
আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো ওই যে দুঃখ বা চাপ যেটা, ওটা কিন্তু আব্বা কখনোই আমাদের ফিল করায়নি। আমরা ওয়েল অফ মানুষ হয়েছি কিন্তু সবসময়। বাহ, চমৎকার। এবং এই যে বন্ধুবৎসল যে সম্পর্ক, শুনছিলাম সম্রাটের কথা, তার সাথে ওই যে ফুড ট্যুরে যাওয়া হয় আপনাদের, এবং তার প্রথম ছবি আপনার সাথেই, যদি ভুল না করি, আপনার হাতে ডেবিউ হয়েছে। এটা নিশ্চয়ই একটা বিশাল বড় স্মৃতি। আমি যেটা বললাম যে আব্বার সাথে কিন্তু আমার সম্রাটকে নিয়ে সেম জিনিসই হয়েছে, যেটা এটিএম সাহেব আমাকে সাপোর্ট করেছিল। ওর সাথেও কিন্তু এই জিনিসই, আব্বা যখন শুটিংয়ে ছিল, মানে এক্সপেকটেশন বেশি, এটা করো না কেন, তখন কিন্তু আমি সাপোর্ট করেছিলাম যে ও বাচ্চা মানুষ আসছে কালকে, এটা নিয়ে। কিন্তু আব্বার সাথে কিন্তু আমার কথাবার্তা খুব কম হতো, আমি খুব কম, মানে হয় না যে কি জানি রাশিগতভাবে হয়তো কুম্ভ আর মিনের সাথে মিলে না, না কি জানি, আমার কখনোই আব্বার সাথে কোনো কিছুতে অ্যাকর্ড হতো না। আব্বা যদি এটা বলতাম ওইটা বলতাম, সবসময় এরকম, মানে ঝগড়াঝাটি না, বাট কোনো কিছুতে এগ্রি করতাম না আমরা। ছবি বানানোর সময় যেমন এই সিকোয়েন্সটা এরকম আছে না, এটা এরকম না, এরকম করতে হবে। আব্বা যেটা চাইতো, আব্বাদের সময় ওই যে ড্রামাটিক, ইমোশনাল, আমার এটা নিয়ে লেগে যেত। এখন তো এটা চলে না। আমি যেটা ছবি বানালাম কার্টুস, ওখানে ছিল এরকম, ছোটকু সাহেব স্ক্রিপ্ট রাইটার ছিলেন, আমাদের বাসার ড্রয়িং রুমে ছোটকু সাহেব, আব্বা, আমরা সবাই, ক্যামেরাম্যান সবাই বসেছিলাম ওইখানে। আব্বা যে ওই যে হিরো, মানে স্যাড হয়ে গেলে ড্রিঙ্কস করবে, ঘাপটি মেরে বসে থাকবে, আমি বলছি না, আমার হিরো এরকম করবে না, এটা তো একটা পুরুষের জন্য ঠিক, মানে সবল একটা পুরুষের জন্য ঠিক না। এইটা নিয়ে তুমুল মারামারি, মানে ঝগড়াঝাটি আমাদের, না এটা ইমোশন হচ্ছে না, এটা আপনাদের সময় চলে গেছে যে দুঃখ হলে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে হিরো, এরকম। আমাদের সময় তো একটা ছেলে এরকম দুঃখ হলে মদ খেয়ে ঘুরে বেড়ায় না, আইদার ওরে ছেড়ে দিবে নাইলে অন্য ব্যবস্থা করবে। এই মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়ার এত বোকা তো আমাদের জেনারেশন নাই। এটা তো আপনি আমার এই ছবিতে দেখাতে পারেন। আর আমি বিং এ ডাইরেক্টর, এই সিকোয়েন্স আমি তো শুট করব না। অভিনেতা হিসেবে মূল্যায়ন শুনবো এবং ভাই হিসেবে মূল্যায়ন শুনবো। ছোট ভাই যেহেতু খুব আদরের, নিঃসন্দেহে। হ্যাঁ, ছোট ভাই মানে ও আমার, মানে আমি আমার বাবার চেয়ে যতটা বয়সে ছোট, ও আমার চেয়ে বয়সে অতটাই ছোট, তো সো বাবার মতোই। বাট আমি ওইটা মেনটেন করি ওর সাথে। আমি কিন্তু কখনোই ছোট, ও আমাকে সম্মান করে, সম্মানের জায়গায় সম্মান, আমার আদরের জায়গায় আদর, সব কিছু। বাট আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করি। ও কিন্তু এখনও যেমন, আমি মানে আব্বা চলে যাওয়ার পর বড় ভাই, ও কিন্তু বড় ভাই ওই আব্বার জায়গা কিন্তু আমাকে বসায়, কোনো সময় কোনো কিছু না, সব কাজে কর্মে আমাদের, বললাম না যে ওই বন্ডিংসটা, যেটা আমরা সম্মান, যেটা একটা সম্মানের জায়গায় সম্মান, ভালোবাসার জায়গায় ভালোবাসা, এগুলোই আমরা মেনটেন করি সব সময়। ফুল ফ্যামিলি আমরা এটাই মেনটেন করি। ওর ফ্রেন্ডদের সাথে আমি যাই ঘুরতে, ওর ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করি, জোকস করি, ওরাও মজা করে। ওই সম্পর্কটা ওইভাবে বানিয়ে নিয়েছি যে একসাথে যখন আমি বসি, ওরা কিন্তু হ্যাঁ ভাইয়া ভাইয়া করে ঠিকই, বড় ভাই ঠিকই, কিন্তু ওই যে হয় না বড় ভাই একটু বুঝে চলতে হবে, ওই জিনিসটা কিন্তু নাই আমাদের সাথে। আচ্ছা, সেক্ষেত্রে একটু সম্রাট অভিনেতা হিসেবে মূল্যায়নটা শুনে ফেলি ডিরেক্টরের কাছ থেকে। সম্রাট, যেটা আমি ফিল করেছি, ও আরও ভালো করতে পারতো, বাট সিরিয়াস না। আপনার অভিনীত চলচ্চিত্রে আপনার লিপে অসাধারণ কিছু গানের সাক্ষী হয়ে আছে দর্শকরা, তেমনই একটি গান এই মুহূর্তে আমরা শুনতে চাই, যাচ্ছি অপুর কাছে। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পড়াবো বলে, সেই মালাখানি হাতে রয়ে গেল, তুমি বন্ধু আমার চির সুখে থাকো।
কখনো ফুল ফোটে না, কলমের কালি যদি ফুরিয়ে যায়, জীবন খাতা শূন্য রয়ে যায়। আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে হেসে যাব। বকুলের মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা। ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা। জীবনের মায়া ছেড়ে যদি চলে যায়, প্রেমের সমাধি গড়ে দিও বলে যাই। আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। বকুলের মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পড়াবো বলে, সেই মালা খানি হাতে রয়ে গেল। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। অপুকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানটির জন্য। আরেকজন অতিথি আছেন আমাদের এই আয়োজনে এই মুহূর্তে যুক্ত হবেন। কাজ দ্বারা আপনার সাথে ওনার চমৎকার সম্পর্ক এবং সেই সম্পর্ক একরকম বন্ধুত্বে পরিণত হয়েছে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অতিথিকে, পরিচালক এবং আপনার একজন বন্ধু বটে, ওয়াকিল আহমেদ। ঈদ মোবারক, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? ওয়াকিল ভাইয়ের সাথে তো কি বলবো, আমার ক্যারিয়ারের মানে পারফরমেন্সের ওয়ান অফ দ্য বেস্ট মুভি তার। আচ্ছা, ভুলো না আমায়। বাহ, বাকিটা একটু ডিরেক্টরের কাছ থেকে শুনবো। ডাইরেক্টর উনি বলবে, আমি তার বলবো না। হ্যাঁ, রাজা ভাইয়ের সঙ্গে আমরা 8টা ছবি করেছি, শিবলি ভাইয়ের সঙ্গে কাজ করতাম, এর মধ্যে 2টো ছবি। তখন ওয়াকিল ভাই অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট। ওই যে একটু আগে বললাম যে আব্বার সাথে আমার মিলতো না, ওয়াকিল ভাই সাক্ষী। একদম। শিবলি ভাই মারা গেছেন, সিকোয়েন্স ছিল, আব্বাকে আমি চিনতাম না, হোয়াট এভার মনে নেই। আব্বার একটা ছবি আমাকে দেওয়া হলো, এটা আমি দেখে ড্রামা সিকোয়েন্স ছিল, এবং ছুঁড়ে ফেলে দিলাম, মুখের উপর ছুঁড়ে চলে আসলাম। আব্বা তো এটা অ্যাকসেপ্ট করবে না যে আমি নায়করা আমার মুখের উপর এরকম ফেলবে, না হবে না। আমি বললাম না, এইটাই আমার পারফরমেন্স, এটাই আপনি নায়করাজ তো এখানে আপনি ক্যারেক্টার যেটা, আমার ক্যারেক্টার এটাই। শিবলি ভাই তখন এসে বললো যে না ঠিকই তো আছে, ক্যারেক্টার ডিমান্ড। হ্যাঁ ক্যারেক্টার না, এটা করতে পারবে না, ও মুখের শিবলি ভাই না, ও যেটা করছে শুট তো হয়ে গেছে, তো ফেলা যাবে না। ওনার সাথে প্রথম কাজ করতে যে এই যে অভিজ্ঞতাগুলো শুনছিলাম, সেটা একটু আগে বলছিলেন, ভুলো না আমার কথা আপনারা বলছেন, একটা গানও লিখেছেন, আমি তো একদিন চলেই যাব, যদি ভুল না করি। জি, একটু গল্পটা শুনি গানের। আমি এমনিতে 1998-এ বাচ্চাশ্বাস পুরস্কার পেয়েছি আমার অধিকার চাই ছবিতে একটা গান লিখি। সেই গানটা ছিল তীরে তীরে নাহিবিরে আমি আমার কাঞ্চাবাসীর ভেলারে। স্ক্রিনে গানটা গিয়েছিল আনোয়ার হোসেন, শ্রদ্ধা আনোয়ার হোসেন, আর কোয়ার্টিস্ট ছিল ওমর সানি এবং শাবনুর। তো যাই হোক, এই ভুলো না আমায় ছবিতেও আমার একটা গান ছিল, বাপ্পার 3টে গান ছিল, একটা ওর উপরে সলো ছিল।
সেটা হচ্ছে যখন বাপ্পা জানতে পারলো যে শাবনূর ওকে আর ভালোবাসে না। আপনারা কেন ওনাকে সবসময় এই জায়গায় দাঁড় করাতেন যে ওনাকে শেষমেশ এরকম একটা ঘটনা ঘটে যায় ওনার সাথে? কেন মানে কেন প্রেমটা ওনাকে করতে দিলেন না? বাংলাদেশে ব্যর্থ নায়কের অভিনেতার সফল অভিনেতা যে তার নামটি হচ্ছে বাপ্পারাজ। না, এটা উনি তো সফল নায়কের অভিনয় করতে পারতেন, সেই যোগ্যতা ওনার আছে। আর নেই, যেমন ওনাকে প্রেমের ক্লোজিংটাই যেতে দিলেন না কেন? এই নিষ্ঠুরতা কেন? এইভাবে কেন ওনার সাথে? ওর একটা মানে ভুলনামায় ছবিতে একটা গানের একটা সিকোয়েন্সে একটা কথা আছে, আপনারা যে কেউ দেখবেন একটা সংলাপ মানে আমার খুব কান্দ নাইতেছে, আপনি যখনই দেখবেন আপনার নিজেরও তখন কান্না আসবে। ওই রকম করে বলার শিল্পী বাংলাদেশে আছে, হয়তো আমরা খুঁজে পাইনি বা আমাদের চোখে পড়ে নাই, কিন্তু যদি দেখে থাকি তার নামটি হচ্ছে বাপ্পারাজ। বাহ বাহ, কি চমৎকার। কবরীর সঙ্গে, আনোয়ার হোসেনের সঙ্গে, গোলাম মুস্তাফার সঙ্গে, কলিল ভাইয়ের সঙ্গে, এই যে শওকত আকবরের সঙ্গে, এই যে এইসব অভিনেতাগুলোর কাতারে যে নামটি বেঁচে থাকবে এই প্রজন্মের, সে নামটি হচ্ছে বাপ্পারাজ। বাহ, কি চমৎকার। একজন পরিচালকের কাছ থেকে এই মূল্যায়ন নিঃসন্দেহে অসাধারণ। গানের গল্পটা কিন্তু সটকে গেছি আমরা কোনোভাবে সরে গেছে, একটু শুনি গানের গল্পটা আমরা। তো যাই হোক, ওই ছবিতে একটা গান আছে। আর একটা মজার কথা ছিল, সেটা হচ্ছিল ভুলনামার নায়ক ছিল কিন্তু আপনার মনে আছে কি? সালমান শাহ। সালমান তো চলে গেল অভিমান করে নাকি ইচ্ছেই করে, সেই জানে, বলতে পারি না, যে যায় সে জানে। তারপর আমার শিডিউল নেওয়া ছিল, আমি ইন্ডিয়া থেকে এসে তারপর ছবি শুরু করলাম, বাপ্পার সঙ্গে আলাপ করি, পরে আমরা ওইটা অমিতকে ঠিক করলাম, অমিত করেছে বাপ্পার ওই রোলটি। যাই হোক, হয়তো সালমান করলে এটা কালো উত্তীর্ণ একটা ছবি হতে পারত, তাই না? অভিনয় আরো সমৃদ্ধ, আমি কাউকে ছোট করে বলছি না, প্লিজ, এক একজনের যে যার মতো করে, কিন্তু আর হয়তো ছবিটা সমৃদ্ধ হতো। বাহ, চমৎকার চমৎকার একটা বললেন। গানের গল্পটা বারবার মিস করে যাচ্ছি আমরা, গানের গল্প। যাই হোক, সেই গানটা ও যখন জানলো যে ও তো আর ভালোবাসে না, তারপর ওরা ওই শেষের দিকে, আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না, অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে না, এত মিথ্যে মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে, কেন ভালোবেসে আমায় হৃদয়ে তুমি ভরালে। বাহ, আমাদের ঈদের 16 কলা এই মুহূর্তে পূর্ণ হলো। আরেকটা কথা বলুন। আমি বাপ্পাকে সেদিনও বলছি, স্টুডিওতে দেখা হয়েছিল, আমি বলেছিলাম যে ওয়াকিল ভাই, আপনার ওই ছবিটা চলেন আমরা একটা মডার্ন ফর্মে ফেলে আবার বানাই। চমৎকার একটা ছবি, মানে এত সুন্দর একটা গল্প, পারফরমেন্স বেজ, শাবনূর, আমি, অমিত, মানে বানিয়ে ফেলি। চলেন বানিয়ে ফেলি, যমুনাকে বলেন। না, ভাবনায় তো বানাই, আমাদের সিনেমা তো চিন্তাই হয়ে গেছে, আমাদের সিনেমা দিনে দুপুরে চিন্তাই হয়ে গেছে। এখন একটু হয়তো বেঁচে আছে, কদিন পরে আরো খুঁজে পাবেন না, এ গেছে। এখন আমরা ছবি বানাই কোথায় জানেন? ভাবনায়। সেই ভাবনায় হুমায়ুন ফরিদি আসে, গোলাম মোস্তফা আসে, খলিল সাহেব আসে, বাপ্পার মতো অভিনেতারা আসে, কিন্তু সেটা ভাবনায় বানাই, আসলে বাস্তবে বানাতে পারি না, সেটা নাই হয়ে গেছে। এখন সিনেমার ব্যাপারে আমাদের নেই রাজ্য, এটা আমাদের অনেকেরই বলবার মতো। যাই হোক, আপনি বলে ফেলেছেন, পুরোটাই বলা হয়ে গেছে। আমরা চেয়েও অনেক সময় হয়তো বলতে পারি না। বাবাকেও দেখেছেন, সন্তানকেও দেখেছেন অভিনয় করতে, একটু মূল্যায়ন জানবো দুজনের সম্বন্ধে আপনার কাছে। বাপ্পাকে আমার কোনোদিনই মনে হয়নি বাপ্পা রাজ্জাক ভাইয়ের ছেলে, বিশ্বাস করেন। ওকে সবসময় মনে হচ্ছে আমার পরিচিত একজন মানুষ, আমার খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ, সক্রিয় একজন অভিনেতা। হ্যাঁ, আর সে তো আছেই অভিনেতা, একজন সফল অভিনেতা। ওকে নিয়ে আরো আমি অনেক সময় ভাবি, এখনো ভাবি, বাপ্পাকে নিয়ে আরো কেন 2-1টা ছবি আমার হলো না, কেন হয় না? এটা আমরা আমাদের এই আয়োজনে জানবার চেষ্টা করব কোনো একটা সময়, যে এখনো জানতে চাই না, একটু আপনার কাছে জানতে চাই। ডিরেক্টরকে একদম হাতের নাগালে পাওয়া গেছে, কেন এরকম বিরহের মাঝে ফেলতো? প্রশ্ন করে ফেলুন, কেন চেষ্টা করতে দিত না? যে বললো তো ওয়াকিল ভাই যে উনি যেটা চায়, আর্টিস্টের কাছে এই বিরহের জিনিসটা যেটা চায়, ওটা হয়তো আমার কাছ থেকে পায়, এই জন্যই নেয়। উপায় নেই তো, কারণ নিতেই হবে আমাকে। এই জিনিস উনি আর কারোর কাছ থেকে পাচ্ছে না বলেই আমাকে নিচ্ছে। হ্যাঁ বাপ্পা, একটা কথা বলে, সালমান নাই, ছবিটা হয়তো শেষ হয়ে যায় অমিতকে নিয়ে। মনে করেন আপনি না থাকতেন বা আপনিই চলে যেতেন, আপনার ওই ক্যারেক্টারটি বাংলাদেশ না, তখন আর হতো না।
আমার এটা ঠিক, তখন আর হতো না। হতো, আপনি বলেন না এমনি মানে চামচামি না, না না চামচামি না, অতি কথাবার্তা নয়, অতি কথা না, আসল কথাটা যেটা, সত্য কথাটা যেটা হতো। ওই শাবনূরের সাথে ওই কেমিস্ট্রি, ওই মানে আমার কথা আমি বলি, লজ্জা লাগছে যদিও, তারপরে বলি অ্যাট দ্য সেম টাইম একটা লোক তার নায়িকার সামনে নিজের দুঃখটাকে ঢেকে রেখে মুখে হাসি দিয়ে তাকে বোঝানো যে না আমি তোকে ভালোবাসি না, আমি অন্যজনকে, আমি তোকে আসলে ভালোবাসি না, কিন্তু আমি এটা ওকে বোঝাতে চাচ্ছি যে আমি তোকে ভালোবাসি না। এট দ্য সেম টাইম আমার বুকটা ফেটে যাচ্ছে এটা ওকে বলতে গিয়ে যে আমি ওকে ভালোবাসি। এটা কত সালের কথা আমরা বলছি? 98 হ্যাঁ 1998 ঠিক তার কত বছর পরে বলিউডে এরকম প্লটে একটা বিশাল ব্যবসা সফল ছবি হলো, আমরা নামটা হয়তো বলছি না, নায়ক তার যে কোনো একটা শারীরিক সংকটের কারণে নায়িকাকে বোঝাচ্ছে যে আমি তোমাকে আসলে ভালো না, এরকম প্রচুর প্লট আমরা দেখেছি। কত আধুনিক ছিল আমাদের চলচ্চিত্র, ওই সময় অসাধারণ ভাবনা ছিল আমাদের চলচ্চিত্র। তারপর ওই সময় ওই সিকোয়েন্সটা আছে, ও তখন বললো যে আমি তোরে মিথ্যা বলছি, তুই আমার যে বলস নি তোর আমার কাছে ভালোবাসা লুকাইছ, ও কিন্তু ওকে ভালোবাসে ছেলেবেলার থেকে। হ্যাঁ, তুই আমার বলে যে জন্য তোর সঙ্গে আমি দুষ্টামি করতেছি, তুই একটা পচাম। তো দেখ ও বলতেছে তুই তাহলে মিথ্যা কথা কইছিস, হ্যাঁ তোরে 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 চালানোর জন্য আমি বলছি। এ বললো যে তুই খারাপ শয়তান, দুইজনে খুব হাসাহাসি করে একটা মাঠের মধ্যে আর কি। হ্যাঁ, কিন্তু অন্তরে তো অন্য গল্প। হ্যাঁ, ও তারপর ওখান থেকে শাবনূর যখন চলে গেল যে তুই দুষ্ট, চলে যাবার পরে তারপর বাপ্পা সেই মাটিতে গড়াগড়ি দিয়ে যে মানে এপাশ ওপাশ করে গড়িয়ে কাটলো। আমি কাটতে পারিনি, আর কাটা হয়নি, সিকোয়েন্সও এখনো আছে। ওই রকম করে মানে একটা চরিত্রের সঙ্গে আমার কাছে মনে হলো সত্যি সত্যি বলতে বাপ্পা শাবনূরকে ভালোবাসতো, বা যেই দেখবো ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তো অভিনয়ের কতটা ওপরে কতখানি ছিল, কতটা গভীরে যেতে পারলে ওই ধরনের, এবং আসলে বুক ভেঙে আসে এখনো। নিশ্চয়ই সত্যি আসলে কি ভালোবাসা ছিল যেটা ডিরেক্টর বলছিলেন? ক্যারেক্টারকে ডেফিনেটলি আমি ভালোবাসতাম না, ভালোবাসলে আমার এই পারফরমেন্সটা তো করা যাবে না। এই চমৎকার, মানে একজন চমৎকার অভিনেতা বটে আপনি, তার চেয়ে সুবক্তা আর কি বলবো। যদি ডিরেক্টরকে কিছু বলার থেকে ডিরেক্টরের যদি হিরোকে কিছু বলার, এবং গুছিয়ে পাশ কেটে যেতে পারে। বাপ্পা একজন ভালো অভিনেতার 2-4টে গুণের মধ্যে যেমন একটা, তাকে জানতে হবে ত্যাগ করতে, যে এই ছবিটা আমি করব, এই ছবিটা করব না, এই ক্যারেক্টারটা আমি করব বিনা পয়সায় হলেও। বাপ্পা হচ্ছে সেই অভিনেতা। আমি আমার ক্যারিয়ারে কখনো আমি কোনো ডাইরেক্টরকে জিজ্ঞেস করিনি যে এই ছবিতে মানে মেইন হিরোকে কে, আমি কখনো আমি জিজ্ঞেস করছি আমার ক্যারেক্টার কোনটা, আমার কয়টা সিকোয়েন্স আছে, এটাও কখনো জিজ্ঞেস করিনি যে ওর 20টা আমার 5টা কেন। আমি জিজ্ঞেস করতাম ওয়াকিল ভাই এই ক্যারেক্টারটাকে আমি ওই হিরোর ক্যারেক্টারকে সারপ্লাস করে যেতে পারবো কিনা, তুমি যদি চেষ্টা করো তুমি পারো। এবং তাই আমার প্রত্যেকটা যেমন বললেন যে বিয়োগান্তক ক্যারেক্টারগুলো, ওই ছবিতে হিরো কিন্তু অন্যজন, কিন্তু আমি আমার ক্যারেক্টার আমাকে মনে রেখেছে, বিকজ আমি ওই ক্যারেক্টারগুলোকে সারপ্লাস করে যেতে পারতাম আমার পারফরমেন্স দিয়ে। বাহ, নিশ্চয়ই একজন চলচ্চিত্র অভিনেতার জন্য এটাই সবচেয়ে বড় সক্ষমতা এবং অর্জনের বিষয়, যে আমি আমার ক্ষুদ্র বিচরণ দিয়ে দর্শক মনে এমন জায়গায় করে নিয়েছি যে আসলে অতিক্রম করা বলবে না। ভুলো না আমার যে গানটা আছে, আসলে আমরা সব মানুষই মানে একদিন তো আমাদের সবাইকে চলে যেতেই হবে। তো আমাদের চলে যাওয়ার পরেও যে ক্ষুধাটা আমার মধ্যে আছে, বাপ্পার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, সেটা হচ্ছে আমাদের মরে যাওয়ার পরে কেউ যেন আমাদের প্রিয় মানুষ যারা আছে আমাদের মনে রাখে, আমাদের যেন ভুলে না যায়। আকুতি শুধু এই একটি জায়গা, বাঁচতে চায় সবাই, সবার মনে চলে যাবার পরেও বাঁচতে চায়। এটাই হচ্ছিল আমাদের ভুলনামার মূল বিষয়টা আর কি। ঠিক এমন জায়গায় নিয়ে আপনি কথাটা শেষ করলেন যেখান থেকে আর অন্য কোনো কথা শুরু হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, জানি না আমি মরে যাবার পরেও মনে হয় আমি তো একদিন চলে যাব, এই গানটা বাজবে। বাপ্পা চলে যাবার পরেও মনে হয় কে কার আগে যাবে জানি না, কিন্তু বাজবে, আমি তো একদিন চলে যাব বাপ্পাকে নিয়ে, দেখাবে টেলিভিশন। নিশ্চয়ই বাজবে, কারণ সৃষ্টিতে আমি মরার পরেই এই গানটাই তখন বাজবে। আমি তো একদিন হয়তো সেদিন
সৃষ্টিকর্তা আরো শত সহস্র বছর আপনাদের এই চমৎকার বন্ধুত্ব অটুট সবাইকে। রাখুক। সবাই যেন এই বন্ধুত্ব থেকে এখনকার নির্মাতা এবং অভিনেতারা যেন শিখতে পারে, শেখার জায়গাটা হ্যাঁ, আপনারা অভিনেতা এবং নির্মাতারা আমরা বন্ধুর মতো, আমাদের মধ্যে কোনোদিন কোনো না। স্বার্থ নিয়ে, কোনো টাকা নিয়ে, কোনো পয়সা নিয়ে, কোনো কথার এক সেকেন্ডের জন্য বাপ্পার সঙ্গে কোনোদিন আমার বিবাদ নেই। আমি যদি ওনাকে না বুঝি, উনি যদি আমাকে না বুঝে, ছবি হবে না। তাহলে তার চোখে ছবি ভাসিয়ে হবে না। বুঝতাম। ছবি হবে না। অসংখ্য ধন্যবাদ ওয়াকিল ভাই, আপনাকে এসে আপনি সবাইকে, সময় যমুনা দিয়েছেন। টেলিভিশনকে হ্যাঁ, ধন্যবাদ। এরকম নিশ্চয়ই এটা ঈদের অনুষ্ঠান, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ আকিল ভাই অনেক আসার অনেক জন্য। ধন্যবাদ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। এই যে অসাধারণ মূল্যায়ন শুনছিলাম, সমালোচনা শুনছিলাম, আপনার কি মনে হয় এখন এই সমালোচনাটুকু করবার মতো সুযোগ আছে ইন্ডাস্ট্রিতে? এই স্পেসটুকু পাওয়া যায়? না, এখন আমরা হয়ে গেছে কি, আমরা সমালোচনা হজম করতে পারি না। তখন আমাদের ডাইরেক্টররা, যেমন আমরা কাজের সময় আমাদেরকে বলতে হয়, বাপ্পা এটা তোমার হয় নাই বা কিছু হয় নাই, এটা করো 5 বার। আমরা একটা শট এমনও হয়েছে 19-20 বারও দিতে হয়েছে, হয় নাই। সোহান ভাইয়ের ছবিতে যে মা যখন বিচারক, অনেক শট দিতে হতো। সোহান ভাই মানে পারফেক্ট না হলে অ্যাকসেপ্ট করতেন না। তখন ওটা অ্যাকসেপ্ট করে নিতাম যে ডাইরেক্টর চাচ্ছে শটটা আরও ভালো করতে, আমরা আরও ভালো করার চেষ্টা করতাম। বিকজ ডাইরেক্টর তখন যারা আমাদেরকে দিয়ে কাজ করাতেন তারা জানতেন কি করে কাজটা করতে হবে এবং কী চান। এখন সবাই না, কিছু আছে যে ডাইরেক্টর কিন্তু নিজেই জানে না যে কি চাচ্ছেন উনি, এই শিল্পীর কাছ থেকে কি পারফরমেন্সটা চাচ্ছেন। যাতে কি হলো, আমি শিল্পী, আমি যেটাই শট দেই ডাইরেক্টর আহা হা করে চেঁচায় ওঠেন, মানে সেটে সবাই তালি দিয়ে ওঠেন। তখন হয় কি, এই শিল্পীটা মনে করে সে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আর ডাইরেক্টরও তার কাছে চাইতে পারে না, বিকজ সে তো সুপারস্টার। সে যদি বলে একটা জায়গায় দুটো, তখন তো এটা কি হয়নি, এটা কোনো কথা হলো, আমাকে তো ওই ডাইরেক্টর তো ওই সেটে এরকম ফাটিয়ে ফেললাম, আপনি কি বলেন, আমি পারি না। এই যে চাওয়া পাওয়ার জিনিসটা এখন আর নেই। আমার থেকে যে জিনিসটা বের করার, এই বের করতে হলে আপনাকে তো জানতে হবে প্রথমে যে আপনি কি চান। এই কি চান জিনিসটাই এখন অনেকে জানে না। তারা নির্মাতা, তারা আলোচিত, তারা হ্যাঁ, পুরস্কার নির্মাতা উনি অ্যাকশন কাট বলে, ক্যামেরাম্যান ফ্রেম করে দেয়, এডিটর এডিট করে দেয়, স্বীকৃতিও তো পাচ্ছে, পুরস্কারও তো পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে। মানে অ্যাক্টিংয়ের সময় হাত কোথায় রাখবে, চোখটা কোথায় থাকবে, তাকাবে কোন দিকে, এমন অনেক আর্টিস্টই আছেন যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। কিন্তু আমি তো দেখি যে অ্যাক্টিংয়ের সময় হাত কোথায় রাখবে এটাই ঠিক রাখতে পারে না, কিন্তু তারা মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। শুদ্ধ ভাষা বলতে গেলে ওই মানে এলাকার টান এসে যায় কথার মধ্যে। একটা অ্যাক্টিং, যখন আপনি একটা প্রফেসরের, বাংলা প্রফেসরের কাজ মানে পোর্ট্রেট করবেন একটা, তো আপনার ভাষাটা তো ওরকম একদম শুদ্ধ বাংলা হতে হবে, কিন্তু আপনি কলকাল একটা টান এসে গেলে তখন ওই ক্যারেক্টারটা কিন্তু ওইটা বলেই পার পেয়ে যাচ্ছে এবং পুরস্কারও পাচ্ছে। পুরস্কার প্রসঙ্গে আসতে চাই, আপনার যেই বিচরণ, সেই স্বীকৃতি হয়তো আমরা দিতে পারিনি। এই বিষয়ে কোনো ক্ষোভ, আক্ষেপ, অভিমান আছে কিনা? না, আমার সবচেয়ে বড় পুরস্কার আমার দর্শক। এইগুলো পুরস্কার তো এখন কেনা বেচা করা যায়, একটু লিয়াজও করলে, লাইন ঝাইন করলে পুরস্কার পাওয়া যায়, এখন তাই হয়। কিন্তু আমাদের যে ভালোবাসা, আমাদের যে মানে ওই জিনিস অন্য। আমি একটা ঘটনা বলি, আমি পুবাইলে একবার শুটিংয়ে গিয়েছিলাম, গাজী জাহাঙ্গীর সাহেবের ছবি ছিল, মোস্ট প্রবাবলি জীবন যন্ত্রণা। রেল লাইনের ধারে শুটিং ছিল, তো আমরা রেল লাইনের ধারে শুটিং করছিলাম, আমি ছিলাম, আরও কো আর্টিস্ট ছিলেন। এখান থেকে আপনার মেন গেট যত দূর, এত দূর রেল গেট। এক মহিলা, সে তার বাসার থেকে তার সোফা সেট, গ্রামের 3 সিটের একটা সোফা সেট মাথায় করে এনে আমাকে এখানে দিয়েছিলেন, যেখানে বসেন। এই মহিলা কতটুকু ভালোবাসা যদি থাকে আমার প্রতি, এই আর্টিস্টটার প্রতি, যে তার বাসার একটা গ্রামেতে, একটা মানে গরিব মানুষের বা গ্রামে একটা বাসাতে, এটা কিন্তু তার কাছে সোনার চেয়ে দামি একটা সোফা সেট, সেই জিনিসটা সে এনে আমাকে দিয়েছিল বসার জন্য। ভালোবাসা তার কোথায়। সুনামগঞ্জে একবার গিয়েছিলাম, মানে হুজুর টাইপের ওনারা, ওনার বাসায়তে কাউকে ঢুকতে দেয় না, কোনো পুরুষ মানুষ নট অ্যালাউড। ওইখানেতে ভদ্রলোক আমরা হাঁটছিলাম রাত্রেবেলা, আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বাসায়, তারা কিন্তু সবাই বাসায়তে নামাজি, হেজাবি,
সেইখানে নিয়ে তার বউয়ের সাথে মেয়ের সাথে আমাকে পরিচয় করে দিয়েছে, এবং দ্যাট টাইম ওরা কিন্তু কেউ হেজাবে ছিল না। তার মানে এই লোকটা আমার প্রতি কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস, যে সে যেখানে তার পরিবারকে অন্য কারোর সামনে নিয়ে আসে না, আমাকে নিয়ে গিয়ে তার সাথে পরিচয় করে কত দিয়েছে। নিরাপদ বোধ করেছে। এই জিনিসটা কোনো পুরস্কার দিয়ে, কোনো কিছু দিয়ে কোনো অ্যাচিভ করা সম্ভব না। না, নিশ্চয়ই। আমরা এই আড্ডায় ফিরবো, তবে এই পর্যায়ে একটা গানে যেতে চাই। দেখো দেখো গ্রামবাসী এলো দেবে দাসী দেবের দেখা তো না আছে রে শুধু দাসী। দেখো দেখো গ্রামবাসী এলো দেবে দাসী দেবের দেখা তো না আছে রে শুধু দাসী। অঙ্গে তাদের মোশন যেন, অঙ্গে তাদের মোশন যেন রোশনীর ঘটা। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী। চলনে বলনে নাচনে কুদনে গ্রামের মাটি যেন কেটে যায়। সাপেও নেউলে পাখিও ছাগলে প্রেমের গান যেন গেয়ে যায়। লাজ শরমের মালা হতো নাই, লাজ শরমের মালা হতো নাই আছে শুধু বসায়। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী। মনেতে পাপে যে কথাতে বিষে সাথীরা মনে করে কুমুরানি। ল্যাংড়া সরদি দেখালে ভরতি গায়ের ছাল তুলে নিয়ে ভোগানি। জানেরও ভয় যদি কথাকে, জানেরও ভয় যদি কথাকে পালাও দাসী। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী। অঙ্গে তাদের মোশন যেন, অঙ্গে তাদের মোশন যেন রোশনীর খোসা। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী। দেখো দেখো গ্রামবাসী এলো নেবে দাসী দেবের দেখা তো নাই আছে যে শুধু দাসী, আছে যে শুধু দাসী, আছে যে শুধু দাসী। অসাধারণ একটি গান শুনলাম আমরা। অনেকে আপনার সম্বন্ধে মন্তব্য করেন আপনি অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে। আসলে কি তাই? আপনাকে দেখি না কেন? অভিমান করে ঠিক না,
আমি যেই কাজগুলো করেছিলাম ওইগুলো মানে আর ভালো লাগে না, ওই একই জিনিস আর করতে চাই না। ওই যে যেমন আপনি বললেন ওই যে কি কিংবদন্তি কি চাকা কিং না কি জানি, এইগুলো আমি এগুলো আর করতে চাই না। আর এখন হয়ে গেছে কি, এখন আর ওই বয়সও নেই, এখন চাই আমি পারফরমেন্স বেস ক্যারেক্টারগুলো করতে, যেগুলো করলে আমি নিজেকে ডিফারেন্টভাবে মোল্ড করতে পারবো, ভাঙতে পারবো। ওই সব ক্যারেক্টার না আসলে খামাখা এখন ওই আসলাম গেলাম। সেদিনকে একজন আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছেন নায়িকার রোমান্টিক পেয়ার, আমি ওটার কোনো উত্তরই দেই নাই। আচ্ছা বলেন, এই বয়সে এসে আমি নায়িকার সাথে গান গাওয়া রোমান্টিক পেয়ার চলে? আর মানুষ কিছু এই কেমন করে এইসব ছবি হবে বলেন তো? না, আমরা কিন্তু তামিল বা সাউথে এরকম কিন্তু দেখেছি প্রচুর জনপ্রিয়। সেটা গল্প সেরকম লাগবে। ওই লোকটার সাথে এই মেয়েটা, একটা 16 বছরের মেয়ের সাথে 42-40 বছরের একটা লোকের প্রেম, ওইটা ওইভাবে ওই 16 বছরের প্রেমের মতো তার প্রেম হবে না, নিশ্চয়ই না। কিন্তু আমাদের তো ওই স্ক্রিপ্ট তৈরি হয় না। আর নির্মাতা হিসাবে তাহলে আপনাকে আবার সহসা কবে দেখতে পাচ্ছি? না, আর ছবি বানাবো না। বানাবেন না? এটা কেন? একদম বানাবোই না। না, এখন ছবি বানালে মানে যাদের কাছে এই ছবিটা চালানোর জন্য হাতে পায়ে ধরতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, তাদের কাছে হাতে পায়ে ধরা সম্ভব না আমার পক্ষে। দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ বাপ্পারাজ। কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। একজন শিল্পীকে জানবার আগ্রহ থেকে নিমন্ত্রণ জানিয়েছিলাম, তবে আজ এক অসাধারণ মানুষের খোঁজ পেলাম। দর্শকরা আপনাকে শুনছে, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। আপনারা এতক্ষণ আমাকে সহ্য করলেন, যা কিছু বললাম শুনলেন, আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা পেয়েই আমি এখানে, যতদিন থাকবো আপনাদের ভালোবাসাতেই থাকবো। আমাকে মনে রাখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই, আমাদের নিমন্ত্রণে তিনি আসেন, তাকে জানবার সুযোগ হয়, কিন্তু অসাধারণভাবে প্রত্যেকবার এত চমৎকার ব্যতিক্রমী একজন মানুষের খোঁজ আমরা পাই যমুনার নিমন্ত্রণের এই আয়োজনে, যে এটা আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা এবং ওই কৌতূহলী মনের জিজ্ঞাসাটাকে আরও বহু গুণে বাড়িয়ে দেয়। সৃষ্টিকর্তা কাকে কতদূর অবধি ব্যাপ্তি রেখেছেন এই পৃথিবীতে আমরা কেউই জানি না, তবে জীবনে এতগুলো অসাধারণ মানুষের জীবন জানার সুযোগ যে আমার অন্তত হয়েছে এবং আমি আমার দর্শকদের জানাবার সুযোগ করে দিতে পেরেছি, এই বা কম কি। এই উপলব্ধিটুকু নিয়ে থাকি। ভালো থাকবেন সবাই, ঈদটা চমৎকার কাটুক।